আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসটা আমরা শিখবো হিসাব বিজ্ঞান ঠিক প্রথম পত্রের প্রথম অধ্যায়। ওটার নাম কি? আমাদের হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই অধ্যায় নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা তোমাদের 9-10 এ ছিলা, বিজ্ঞানের শিক্ষার্থী ছিলা বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো, বাট ইন্টারমিডিয়েট এসে তারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা শুরু করেছো, হ্যাঁ, বা গ্রুপ চেঞ্জ করেছো। আর অনেকেই আসো যে না, আমরা 9-10 ভালো মতো পড়ি নেই, বাট ইন্টারমিডিয়েটে এসে কি করি, একটু ভালো মতো পড়ার মোটিভেশনটা পাই, যাতে আমাদের ইন্টারমিডিয়েট এসে ভালো করতে হয়, অ্যাডমিশনে ভালো করতে হয়, বেশ পড়াশোনা শুরু করতে চাই। আর গ্রুপ সাবজেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমরা সবাই একটু প্যারাই, আই এম সরি ফর ইউজিং দিস ওয়ার্ড, সো এটা হইল হিসাব বিজ্ঞান। হ্যাঁ, আজকের এই ক্লাসে আমরা ঠিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এটা নিয়ে আলোচনা করব। আমি বলি কি, এই অধ্যায়টা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো বলা হয় হিসাব বিজ্ঞানের বেস অধ্যায়। যেই অধ্যায়গুলো তুমি যদি প্রপারলি শিখতে না পারো, বুঝতে না পারো, তাহলে বাকি হিসাব বিজ্ঞানের চ্যাপ্টারগুলো যখন তুমি পড়বা, তোমার একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, কারণ তুমি ঠিক বুঝতে পারবে না যে ঠিক কখন কি হবে, কখন কি হবে না। হ্যাঁ, অধ্যায়গুলো নিয়ে তোমার একটা পারপ্লেক্সিটি তৈরি হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা মেইনলি কি শিখতে যাচ্ছি অধ্যায়ের মধ্যে। দেখো, আমরা আমাদের ক্লাসটা ডিজাইন করি, যেহেতু এটা ম্যাথ সলভিং কোর্স হইলেও আমরা করি কি, যে কিছু বেসিক দেই, যাতে করে তোমরা বেসিকটা বুঝতে পারো যে না, অধ্যায়টা কি নিয়ে আলোচনা করতেছে। হ্যাঁ, আমরা এটা দেখো যে এই অধ্যায়ে আমরা বলি যে এই অধ্যায় থেকে, এই ক্লাস থেকে তোমরা কি কি পাবা। প্রথম যেটা পাবা সেটা হলো যে তোমার কিছু বেসিক পাবা। হ্যাঁ, যে বেসিকটা পাইলে তুমি কি হবে না, সিক হবে না। ওকে, কিছু বেসিক আইডিয়া পাবা অধ্যায় নিয়ে। হ্যাঁ, দুই নাম্বারটা হইলো যে আমরা দেখব যে না, এই অধ্যায় থেকে ঠিক কেমন কেমন টাইপসের ম্যাথ আসে। ম্যাথ টাইপ কি শিখবো আমরা? ম্যাথ টাইপ শিখবো। ওকে, আমার লেখা তেমন একটা ভালো না, বাট আমি মুখে বলতেছি যেহেতু, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ম্যাথ টাইপ দেখবো যে কোন কোন টাইপসের ম্যাথ পরীক্ষা আসে, কারণ দেখো এখানে অনেক ম্যাথ আছে। এখন সবগুলা ম্যাথ তো আমার শেখার প্রয়োজন নাই, কারণ সবগুলো ম্যাথ পরীক্ষা আসবেও না। রাইট, আমি শিখবো ওই ম্যাথগুলা যেই ম্যাথগুলা শিখলে আমার এইচএসসি তে কি হয়, অ্যাকাউন্টিং আমি ভালো রেজাল্ট করতে পারি, প্লাস অ্যাডমিশনের মধ্যে আমি ভালো করতে পারি। রাইট, সো আমার ওই লেভেল থাকলে ভালো। যে আমি যখন আমার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার প্রিপারেশনটা এভাবে ছিল, কারণ এভাবে প্রিপারেশন নিয়ে আমি এখন অনেক ভালো করেছিলাম। হ্যাঁ, আমি যত মনে আসে, আমি অ্যাকাউন্টিং এ 100 এর মধ্যে 94 পেয়েছিলাম যতদূর মনে পড়ে, যাক এসএসসি তে। সো তারপরটা আমরা শিখবো ম্যাথ টাইপের পরে তোমার কি শিখবো। ওকে, আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস দেখবো, টাইপগুলো আমরা কি করব, প্র্যাকটিস করব। ওকে, দেখো প্র্যাকটিস করব আমরা। তারপরে এটা পড়ার পরে আমরা একদম একটা সামারি করব, পুরো চ্যাপ্টারটা সামারি করব। হ্যাঁ, যে আমরা কি শিখলাম কি শিখলাম না। সামারির মধ্যে দেখো যেখানে তোমার এমসিকিউ পার্টটাও কি চলে আসবে মোটামুটি। সো এই অধ্যায়ের মধ্যে আমরা মেইনলি বেসিক কিছু নলেজ নিব এই অধ্যায় নিয়ে, যাতে করে আমি অধ্যায়টা পুঁজি হিসাবে কাজ করে। দেন ম্যাথ টাইপ দেখবো, কিছু ম্যাথ প্র্যাকটিস করব, কেমন কেমন ম্যাথ আসে বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব মেইনলি। দেন আমরা পুরোটা সামারি করব। ওকে, যাতে করে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের কি হয়, এই অধ্যায় নিয়ে যতগুলো ম্যাথ হয়, ওই ম্যাথগুলো নিয়ে তোমার যাতে সমস্যায় ফেস করতে না হয়। ওকে, সো লেটস ব্যাক টু টপিক, আমরা ক্লাসে শুরু করি। ওকে, দেখো অধ্যায়টা আসলে কি, হিসাব বিজ্ঞান। আমি হিসাব বিজ্ঞানটা বলার আগে আমি তোমাকে বলি যে আমরা প্রতিদিনের ডেইলি কাজে অনেকগুলো কাজ করি, যেমন ধরো আমরা ক্রয় করি, বিক্রয় করি। হ্যাঁ, অনেক অনেক কাজ আমাদের করা হয় যেটা অর্থের সাথে সম্পৃক্ত। ঠিক তেমনি যেগুলো বিজনেস আসে, বড় বড় বিজনেস প্রতিষ্ঠান আসে, ওরা কি করে, ওরা তোমার অনেকগুলা মানে আর্থিক লেনদেন করে, মানে কি আর্থিকভাবে কি করে, অর্থ দিয়ে ক্রয় করে, বিক্রয় করে, এমন অনেক অনেক কাজ তারা করে। এই যে এতগুলা কাজ করতেছে, হ্যাঁ, এগুলো কি করা লাগে, এগুলো তো লাইক এমন না যে ওরা করলো ভুলে গেল, এমন তো না। ওরা এগুলা কাউন্ট করে যে না, ওদের একটা কি করে, প্রতি বছর শেষে কত টাকা প্রফিট হয়, কত টাকা লস হয়, একটা হিসাব করতে হয়। তো ওরা করে কি, প্রতিদিন যায় ওরা লেনদেন করে। এই যে ক্রয় বিক্রয়গুলোকে আমরা কি বলি, লেনদেন বলি। হ্যাঁ, যাই ঘটতেছে আর্থিক ঘটনা, ওগুলো লেনদেন। সো এগুলো ওরা লিপিবদ্ধ করে যে না, আজকে এটা হইলো, কালকে এটা হইলো, লেখা শুরু করে। সো এই লিপিবদ্ধকরণ, দেখো কি বললো এখানে, তোমার এই লিপিবদ্ধকরণের কাজটা করবে, করার পরে তোমার এই তথ্যগুলা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যেসব কি আছে, দল আছে, যেমন ধরো একটা বিজনেসের তোমার ইনফরমেশন গুলো কার প্রয়োজন, একটা ওনারের প্রয়োজন, মালিকের প্রয়োজন, স্টাফদের প্রয়োজন, হ্যাঁ, যে বিজনেসে ইনভেস্ট করবে ওর প্রয়োজন। সো এই তথ্যগুলো যখন ওদেরকে সম্পৃক্ত করবে, ওদেরকে জানাবে। ওকে, সো হিসাব বিজ্ঞান মানেটা কি, হিসাব বিজ্ঞান মানে হইলো যখন
তথ্যগুলোকে লিপিবদ্ধ করতেছি, লিপিবদ্ধ করার পরে সংরক্ষণ করার পরে ওই তথ্যগুলোকে যখন আমরা ওই তথ্যগুলো যাদের প্রয়োজন তাদেরকে আমরা কি করতেছি, সরবরাহ করতেছি। এই পুরো প্রসেসটাকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি তোমার হিসাব বিজ্ঞান। ওকে, আর হিসাব বিজ্ঞানের সবচেয়ে এখানে একটা বিষয় শেখার আছে। আর হিসাব বিজ্ঞানকে কি বলা হয়, হিসাব বিজ্ঞানকে বলা হয় তোমার ব্যবসায়ের ভাষা। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তো অনেক আসে, আমরা এমসিকিউ প্রিপারেশনটা আমাদের হয়ে গেল, তাই না? সো এটা এমসিকিউ এজটা আসতেছে, অ্যাডমিশন আসতেছে, সো এটা তোমরা একটু মার্ক করো। আর একটা কাজ করবে, তোমরা নোট ডাউন করবে। হ্যাঁ, আমি যেগুলো মার্ক করি এগুলো নোট ডাউন করবে, কারণ এগুলো তোমার এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, বারবার আসতেছে, আসছে আর আসবেও। ওকে, সো ওকে, এবার দেখো এই যে হিসাব বিজ্ঞান বললাম, প্রত্যেকটা বিষয়ের কিছু থাকে, কেউ কেউ না কেউ সৃষ্টি করছে বলে এটা আসছে, তাই না? তো হিসাব বিজ্ঞানের জনক কাকে বলা হয় জানো? হিসাব বিজ্ঞানের জনক মানে যে হিসাব বিজ্ঞান, আজকে যে হিসাব বিজ্ঞানটা আমরা পড়ি ওটা জনক বলা হয় মেইনলি তোমার লুকা পেসিওলিকে। হ্যাঁ, ওনার একটা বই ছিল যেটা লিখছিলেন, গ্রন্থ যেটা থেকে আমাদের আজকে এটা আসতেছে মোটামুটি, এটার নাম হলো সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রোগ্রেশন এন্ড প্রোগ্রেশন। এটা অনেক বেশ কোডিং একটা নাম। সো তোমরা চেষ্টা করো নামটা কি করার জন্য, বইয়ে তোমাদের অবশ্যই সামনে বই আছে, ওই বই থেকে একটু দেখো নামটা পড়ার জন্য। হ্যাঁ, ভেঙে ভেঙে পড়ো, কোডিং লাগবে মনে হয় না আমার। হ্যাঁ, ওকে, এটা প্র্যাকটিস করো, কিন্তু এটা নামটা বেশ উচ্চারণের সমস্যা আছে। সো যাক, আমরা একটু দেখি। তো আমরা তো বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞানটা কি। হ্যাঁ, তারপরে স্লাইডে আমরা যাই। ওকে, আমরা এই তো এই বইটার নাম তোমাকে বলতেছিলাম, কি বই? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রোগ্রেশন এন্ড প্রোগ্রেশনালিটা। এই বইটা থেকে আজকের এই যে হিসাব বিজ্ঞানের বেস এগুলা আস্তে 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 আর কি, সো বেশ ইম্পর্টেন্ট। ওকে, আর এটা কে লিখছিলে বলছিলাম? এটা বলছিলাম তোমাকে লুকা পেসিওলি, যার জন্ম 1494 সালে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমার এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মার্ক করো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, ওকে, সো তারপরে যাই। দেখো, ওকে, এবার তো আমরা একটা বেসিক আইডিয়া বা নলেজ আমরা পেলাম। হ্যাঁ, এবার দেখো আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি, যে আমরা দেখি এই অধ্যায় থেকে কি কেমন কেমন ম্যাথ আসে। যেহেতু এটা ম্যাথ সলভিং কোর্স, আমাদের বুঝতে হবে যে না কোন কোন ম্যাথগুলো আসে, কোন কোন ম্যাথগুলো আসে না, আমরা দেখি। রাইট? সো আচ্ছা, তারা একটা বিষয় আমি একটু তোমাকে সহজ করে দেই। এই তোমাকে যে বললাম আমরা যে তথ্যগুলা বিভিন্ন দলগুলাকে, বিভিন্ন গ্রুপকে সরবরাহ করতে হয়। হ্যাঁ, মিন্স এই তথ্যগুলাকে কেউ না কেউ ইউজ করে। ইউজ করা দুই ধরনের মানুষ, একটা হইলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা বহিঃ ব্যবহারকারী। হ্যাঁ, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা হইলো তোমার যে এই তথ্যগুলাকে কি করে ইন্টারনাল ইউজ করতেছে, আর বহিঃ ব্যবহারকারী সম্পর্কে যারা কি করতেছে, বাহিরে ইউজ করতেছে। হ্যাঁ, আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল আছে যে কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা বহিঃ ব্যবহারকারী। এটা তোমরা এখানে স্ক্রিনশট নিতে পারো, তোমরা দেখে নিতে পারো। কারণ ম্যাথে যাই, যেহেতু ম্যাথ সলভিং কোর্স, আমরা তোমাদের ম্যাথ রিলেটেড সব সমস্যা আমরা সমাধান করবো এখানে। ওকে, এখানে বেশ স্লাইড আছে, মানে বেশ গোছানো একটা স্লাইড করছি, আমরা পড়াবো অবশ্যই। আমরা একটু ম্যাথ সলভিং কোর্সে যাই। তার আগে আমি দেখো হিসাব বিজ্ঞান কি বললাম, হিসাব বিজ্ঞান। তো এই যে হিসাব বিজ্ঞান বললাম, এখানে একটা ওয়ার্ড আছে, কি নাম? হিসাব। অ্যাকাউন্টিংয়ে দেখো আমি নামটা লিখি। হ্যাঁ, হিসাব বিজ্ঞান। আমি সবসময় বলি যে তোমার সবসময় কোয়েশ্চেনের মধ্যে কি থাকে, আনসার থাকে। এটা অ্যাডমিশনের মধ্যে পোলাপাইন থেকে বেশি বলি, কারণ এটা খুব জনপ্রিয় একটা ওয়ার্ড। এটা আমি যে কোটা ফ্যাক্টরি থেকে, তোমরা অনেকে কোটা ফ্যাক্টরি দেখছো ফর শিওর, কোটা ফ্যাক্টরিতে পাইছিলাম, জিতু ভাই বলছিল এটা যে কোয়েশ্চেনের মধ্যে আনসার থাকে। সো বেশ ইম্পর্টেন্ট কথাটা, খুব মর্মার্থক ছিল। যে দেখো এখানে কি বলছে, হিসাব বিজ্ঞানে কি হিসাব। এই যে প্রথম অধ্যায়, এখানেও কিন্তু হিসাব আছে। এখন হিসাবটা কি, কত প্রকারের হিসাব, এটা আমার জানা দরকার। ওকে, দেখো হিসাব মেইনলি হয় কয় প্রকার? আধুনিক, আমরা আধুনিক নিয়মগুলো ফলো করব। আধুনিক নিয়মে হিসাব হয় 5 প্রকার। কয় প্রকার? আমরা যত ধরনের অ্যাকাউন্টিং এর কাজ করি ওগুলা 5 প্রকার হিসাবের মধ্যে পড়ে। একটা হলো তোমার সম্পদ। দেখো একটা কি হিসাব কি, একটা হলো তোমার সম্পদ। সম্পদ, হ্যাঁ, আর একটা হলো তোমার দায়, একটা হলো তোমার আয়, একটা হলো তোমার ব্যয়, হ্যাঁ, একটা হলো তোমার মালিকানা সত্ত্ব। ওকে, মেইনলি এই 5 প্রকারের হিসাবই তোমাদের কি আছে।
এই 5 প্রকারের হিসাব নিয়ে অ্যাকাউন্টিং এর যত কাজ যত লেনদেন হয় সবগুলো এগুলাকে কেন্দ্র করে হয়। ওকে, তো দেখো সম্পদ বলতে কি, দায় বলতে কি, আয় বলতে কি, ব্যয় এগুলো নিয়ে বেশ কোয়েশ্চেন আছে আমাদের, বেশ যারা প্রথম আসছে এখানের মধ্যে সায়েন্স থেকে ওরা বেশ ব্যাক পেতে হয় যে ভাই সম্পদটা এখানে কেমন ডিফাইন করতেছেন, দায়টা কেমন ডিফাইন করতেছেন। হ্যাঁ দেখো সম্পদ বিষয়টাকে আমরা একটু ভেঙে দেখি যে সম্পদটা আসলে কি। দেখো যেই বস্তুটা আমরা দীর্ঘদিন যাবত ইউজ করতে পারবো, হ্যাঁ যে বস্তুটা আমাকে একটা বেনিফিট দিবে, আমি ওখান থেকে বেনিফিট পাচ্ছি, ওটাই হলো সম্পদ। যেমন ধর আমি সিম্পলি বললাম, এটা সম্পদ হয় অনেক রকমের হয়, অনেকে চলতি সম্পদ, এটা আমরা তো তোমার ভেঙে এখন না যাই। দেখো যেমন ধরো তুমি এটা আমার প্রতিষ্ঠান, হ্যাঁ তোমার প্রতিষ্ঠানে তুমি কি কিনলে, একটা যন্ত্রপাতি কিনলা, এই যন্ত্রপাতি তুমি যেটা কিনলা এটা তোমার সম্পদ, কারণ এটা তুমি অনেকদিন ইউজ করবা, এই যন্ত্রপাতি তোমাকে অনেকদিন ধরে কি দিবে, বেনিফিট দিবে, রাইট? তুমি বেনিফিট পাচ্ছ একটা বস্তু থেকে, ওটা তোমার সম্পদ। ওকে, সো যেই বস্তু থেকে আমরা স্বল্প বা দীর্ঘমেয়াদী তোমার কি বেনিফিট পাচ্ছি, ওটাই আমার সম্পদ। ওকে, তো দায়টা কি জানি, দায় মানে সিম্পলি যে আমার কাছ থেকে পাই, বিজনেসের কাছ থেকে যাই পাই, যে বিজনেস যখনই কাউকে কোনো কিছু দিতে হবে বা দেয় নেই এখনো, ওটাই দায়। ওকে, কি বললাম, যে বিষয়টা দিতে হবে বাট এখনো দেওয়া হয়নি, ওটাই দায়। ওকে, তারপর আয়, আমরা আর্নিং করি, সিম্পল ভাষায় দেখো আয়, ব্যয় যেটা আমরা এক্সপেন্স করি, খরচ করি, মালিকানা সত্ত্ব। দেখো মালিকানা সত্ত্ব মানে কি, মালিকের সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে কি, মালিকের সত্ত্ব। একটা বিজনেসে যে মালিক থাকে, বিজনেসে ওই মালিকের যে ওনারশিপটা আছে, যে সত্ত্বটা আছে, ওটাকে বলে মালিকানা সত্ত্ব। ওকে, আমরা মোটামুটি টার্মগুলো দেখলাম, বেশ ইজি, বেশ কঠিন কিছু না, বা বেশ কঠিন হিসাবে বুঝতে আমরা করি নেই। দেখো তো হিসাব বিজ্ঞানের সমীকরণ আছে, হিসাব বিজ্ঞান যে সমীকরণটার উপরে এটা পুরো হিসাব বিজ্ঞান একটা বেস হিসাবে থাকে, এটাকে বল কি, এটা হলো তোমার a = l + ওই, l + ওই। ওকে, এটার উপরে পুরা এটাকে বলে হিসাব বিজ্ঞানের সমীকরণ, এটার উপরে বেশ মানে বেশ তোমার ইম্পর্টেন্ট, কারণ এটার উপর বেশ পুরা অধ্যায়টা সাজানো আছে। তো দেখো হিসাব বিজ্ঞানে যেটা বলে যে তোমার a = l + ওই মানে কি, সম্পদের যা পরিমাণ হবে, সম্পদ সমান লায়াবিলিটিস প্লাস তোমার ওনার সিকিউরিটি, মানে সম্পদ যদি তোমার 5 টাকা হয়, তাহলে তোমার দায় এবং ওনারশিপ দুইটা মিলে কত টাকা হইতে হবে, 5 টাকা হইতে হবে। এটা মিনিং হলো এটা। ওকে, হতে পারে সম্পদ 5 টাকা, তাহলে দায় 5 টাকা এটা হইতে হবে, ধরো দায় 2 টাকা, ওনারশিপ 3 টাকা, বা দায় 3 টাকা, ওনারশিপ 2 টাকা, হ্যাঁ 5 টাকা মিলে গেল, মানে সম্পদের সাথে এই বাড়িটার কি হইতে হবে, ইকুয়াল হইতে হবে। ওকে, সো এটাই হলো হিসাব সমীকরণের মেইন কথা। ওকে, যেখানে দিল, এবার দেখো এই যে বললাম ওনার সিকিউরিটি, হ্যাঁ ওনার সিকিউরিটি মানে কি ভাই, আপনি তো বললেন দায়টা বুঝতে পারলাম, কোয়েশ্চেন দায় দিয়ে যাবে বুঝতে পারলাম, ওনার সিকিউরিটি কি, ওনার সিকিউরিটি অনেক কিছু আছে। দেখো ওনার সিকিউরিটি একটু খেয়াল করো। ওকে, দেখো ওনার সিকিউরিটি যে পার্টটা আছে এখানের মধ্যে প্রায় বেশ কিছু বিষয় আছে। হ্যাঁ, একটা হইলো সি, কি বলি সি এখানে আছে, দেখো একটা হইলো কি তোমার সি, সি মানে কি ক্যাপিটাল, সি মানে কি ক্যাপিটাল, যে একটা প্রতিষ্ঠান ওনার যেই টাকাটা ইনভেস্ট করতেছে, কিন্তু যে মূলধন দিচ্ছে, ওটাই হলো কি ক্যাপিটাল। এটা একটা ওই একটা পার্ট। ওকে, ওই ইজ ইকুয়াল টু আমরা বের করি সি, সি প্লাস মানে কি, আর কি কি আছে, তো তারপর তোমার আছে হইলো যে এটার পরে রেভিনিউ, যেটা তোমার বিজনেস আর্ন করতেছে, যে রেভিনিউটা আর্ন করতেছে, ওটাও কিন্তু ওনার সিকিউরিটি একটা অংশ, মালিক একটা সত্ত্ব। কিন্তু আমরা কি বের করতেছি, আমরা ওই মানে ওনার্স ইকুইটি বের করতেছি। সো যে ক্যাপিটালটা মালিক দিছে, ওটাও ওনার সত্ত্ব, বিজনেস যে প্রফিট করতেছে, ওটাও ওনার সত্ত্ব। তখন কি বলতে পারি, আমরা বলতে পারি রেভিনিউ। আর ওকে, তারপর এক্সপেন্স। ওকে, তারপর দেখো, আচ্ছা আমরা যোগগুলো আগে করি, আমরা করলাম। তারপর দেখো এই যে বিজনেসের প্রতিদিন যে এক্সপেন্সটা হচ্ছে, এটাও কিন্তু কি মালিকের সত্ত্ব, যেটা মালিকের সত্ত্বকে হ্রাস করে, কমায় ফেলে, তাই না? সাপোজ আমরা আছে, আমি একটা করেছি ওনার, আমার আছে 10 টাকা, আমি 2 টাকা এক্সপেন্স করলাম, তাহলে আমার সত্ত্ব কমে গেল না, কমে গেল, 8 টাকা হয়ে গেল। সো ই মানে যেটা এক্সপেন্স, ওটা আমার সত্ত্বকে কি করে, কমায়। তারপরটা হলো তোমার ড্রয়িং, আমি আমার সাপোজ এখন এক্সপেন্স আছে 8 টাকা, এবার আমি বেশ কিছু প্রয়োজনে আরো 2 টাকা উত্তোলন করলাম, নিয়ে গেলাম, হয়তো বেশ কিছু প্রয়োজনে অন্য কিছু দিলাম। সো যেটা আমি ব্যক্তিগত উত্তোলন করলাম ড্রয়িং, ওটাও কিন্তু কি আমার ওনার সিকিউরিটি কমাই ফেলছে, তাহলে আমার আছে কয় টাকা, এখন 6 টাকা। সো মিন্স ড্রয়িংও কি আমার সত্ত্ব কমাইছে। দেখো এটা বাড়াইছে বলে প্লাস, এটা কমাইছে বলে মাইনাস, মানে আমার সত্ত্বটাকে, মালিকের যেটা ওনারশিপ আছে,
ওটাকে বাড়ালে প্লাস হয়, কমাইলে মাইনাস হয়। ওকে, সো আমরা মোটামুটি হিসাব সমীকরণটা বুঝতে পেরেছি। ওকে, বেশ আলোচনা হয়েছে এটা নিয়ে। এবার আরেকটা বিষয় খেয়াল করি, এখানে ডেবিট ক্রেডিট এগুলো নিয়ে বেশ আলোচনা হয়, অনেকে বুঝে না ভাই ডেবিটটা কি ক্রেডিটটা কি। অনেকে বলে ভাই সম্পদ ডেবিট কেন হয়, আবার সম্পদ ক্রেডিট কেন হয়, আবার দায় ডেবিট কেন হয়, দায় ক্রেডিট কেন হয়, বেশ কোয়েশ্চেন আসে। হ্যাঁ দেখো, আমি সিম্পলি এটা বলি যে দেখো অ্যাসেট, আমি সবগুলোকে নাম দিই অ্যাসেট। হ্যাঁ অ্যাসেট, অ্যাসেট আমরা হিসাবগুলো দেখি। অ্যাসেট তোমার, তারপর আছে লাইবিলিটি, আমি লাইবিলিটিকে এল দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ তারপর তোমার আছে হইলো রেভিনিউ, মানে আই রেভিনিউ, আমি সিম্পল ফর্ম ইউজ করতেছি। হ্যাঁ তারপর তোমার আছে এক্সপেন্স, এক্সপেন্স, আর একটা হচ্ছে তোমার কি ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি আমি এখানে লিখতেছি, ওনার সিকিউরিটি। দেখো দেখো অ্যাসেট যদি তোমার কি হয়, অ্যাসেট যদি তোমার বাড়ে, অ্যাসেট বাড়তে পারে না, যে ধরো আমার এখন কি আছে, এখন 10 টাকা আছে, আমি আরো 20 টাকা নিয়ে আসলো আমার কাছে, অ্যাসেট বাড়লো না, আমার টাকাটা কি আমার সম্পদ। হ্যাঁ আমার এটা অনেকদিন আমাকে বেনিফিট দিচ্ছে। সো অ্যাসেট যদি বাড়ে তাহলে কি হয়, তাহলে হয় ডেবিট। হ্যাঁ আর অ্যাসেট যদি কি হয় কমে তাহলে হয় ক্রেডিট। ওকে, আর লাইবিলিটি, লাইবিলিটি ঠিক সেম, লাইবিলিটি যদি কি হয় বাড়ে, বাড়ে তাইলে কি হবে, তাহলে হবে ক্রেডিট। আর লাইবিলিটি যদি কমে তাহলে কি হবে, ডেবিট হবে। ওকে, আর রেভিনিউ, রেভিনিউ ঠিক সেম, যদি বাড়ে তাহলে কি হবে, তোমার ক্রেডিট হবে। ওকে, আর যদি কমে তাহলে কি হবে, ডেবিট হবে। ওকে, ঠিক তেমনি আর তেমনি এক্সপেন্সের ক্ষেত্রে, এক্সপেন্স যদি কি হয়, এক্সপেন্স যদি বাড়ে তাহলে হবে তোমার ডেবিট, আর এক্সপেন্স যদি কমে তাহলে তোমার কি হবে, ক্রেডিট হবে। ওকে, আর ওনার সিকিউরিটি ক্ষেত্রে ঠিক সেম, ওনার সিকিউরিটি কি হয়, বাড়লে কি হয়, বাড়লে হয় ক্রেডিট, আর কমলে হয় কি ডেবিট। এটা তোমরা চাই নোট ডাউন করতে পারো, এটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, সো অ্যাসেট বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। ওকে, সো আমরা আসলে বুঝতে পারছি যে কেন ডেবিট হয়, কখন ক্রেডিট হয়, এটা মাথায় রেখো, কারণ তুমি যখন জার্নাল করবে এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ কাজে লাগবে। ওকে, এবার আমরা সরাসরি ম্যাথে যাই। আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পাইছি যে ভাই আমার টপিকটা কি, হ্যাঁ কেমন কেমন বেসিক নিয়ে আলোচনা করতে হবে, ডেবিট কি ক্রেডিট কি, একটা বেসিক ডিসকাশন আমরা করছি। এইবার আমরা ম্যাথে যাই, যেহেতু ম্যাথ সলভিং কোর্স, তোমরা দেখতে চাও যে কত কত টাইপসের ম্যাথ এখানে আসতে পারে। দেখো প্রথমে আমরা এই যে ম্যাথটা আছে, এটার আগে এই যে ম্যাথটা আছে, আমরা এই ম্যাথটা একটা ডিসকাশন করি। ওকে, দেখো এখানে তোমাকে মেইনলি বোর্ড, এটা বোর্ডের কোশ্চেন কিন্তু, সো বোর্ডে এই একটা ম্যাথ আসলো, আমরা দেখি যে ম্যাথটা কি আসলে কি বলতে চায় এখানে। এখানে বলে রোহান ট্রেডার্স 2021 সালে জানুয়ারি মাসে সংগঠিত লেনদেনে কিছু লেনদেন দেওয়া হলো। লেনদেন কি, ওই যে বললাম যে ক্রয় যে বিক্রয়, আর্থিক যে ঘটনাগুলো হচ্ছে আমার সাথে বা একটা বিজনেসের সাথে যে আর্থিক ঘটনাগুলো ঘটে, ওই ঘটনাগুলোকে আমরা কি বলি, লেনদেন বলি। ওকে, তারপর দেখো তুমি এই যে লেনদেন কত, একটা হইলো 21 জানুয়ারি, জানুয়ারি 1 তারিখে কি হইলো, সাপোজ ধরো এটা আমার বিজনেস, আমি মিস্টার কি নাম রোহান, আমি রোহান ট্রেডার্স। হ্যাঁ তো আমার বিজনেসের কি হইলো, একটা কার্যক্রম দিলাম, কি করলাম, আমি 1 তারিখে ব্যাংকে জমা দিলাম, আমার ব্যাংক জমা ছিল, সরি আমার একটা কি ছিল, ব্যাংক জমা ছিল, মানে ব্যাংকে টাকা ছিল আবার 65,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে, আমার ক্যাশ টাকা ছিল কত, 70,000 টাকা আমার। এবং আমি বিজনেস যেহেতু শুরু করতেছি, হ্যাঁ আমার 40,000 টাকা ঋণ নিয়ে কি হয়েছে, আমি বিজনেস করতেছি, বা হয়তো ব্যবসায়ের বেশ কিছু প্রয়োজন ছিল, বাট আমার কাছে এনাফ টাকা নাই, তো আমি কি করছি, ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিছি, কত টাকা, 40,000 টাকা ঋণ নিছি। হ্যাঁ বিজনেসটা আমি শুরু করলাম। ওকে, তো শুরু করলাম ফাইন, কখন শুরু করছি, 1 তারিখে। এবার 5 তারিখে কি হইলো, 5 তারিখে এসে কবিরের নিকট হয়ে ধারে পণ্য ক্রয়। ওকে, আমি একজন কবির, যিনি হয়তো আমার পার্টনার হইতে পারে, হ্যাঁ বা আমার বন্ধু হতে পারে, যে কেউ হইতে পারে, যে মিস্টার কবিরের কাছ থেকে আমি কি হচ্ছে, ধারে ধারে পণ্য ক্রয় করছি 25,000 টাকা। ধারে পণ্য ক্রয় মানে কি, যাকে আমি, যা থেকে আমি পণ্যটা নিয়ে আসছি বাট টাকাটা আমি পে করে নেই, এটাই হলো ধারে পণ্য ক্রয়। ওকে, তারপর তো হইলো তোমার মনিরের নিকট পণ্য বিক্রয়। ওকে, মনির হইলো আরেকটা আমার হয়তো তোমার বা হইতে পারে বিজনেস পার্টনার হইতে পারে, বা আমার হইলো কি বেশ পরিচিত হতে পারে, যে মনির যাকে আমি পণ্য বিক্রি করছি, ডেফিনেটলি আমি বিজনেস করতেছি, হ্যাঁ আমার বিজনেস সেল হবে, হ্যাঁ পারচেজ হবে, সো আমি একটা পণ্য বিক্রি করলাম 35,000 টাকা দিয়ে, কি বললাম, পণ্য বিক্রি করলাম। এবার খেয়াল করো
অনেক কোয়েশ্চেন ভাই আগেটা ধারে বলছিলেন, এটা ধারে নাই, এটা কি তাহলে নগদে? আমরা কিন্তু জানি না, তাই না? আমরা দেখি যে এটা কি। মাথায় রাখবা, তোমাকে যদি কোয়েশ্চেনে কোন নাম মেনশন না করে, মনির নাকি এই কি নাম কবির এমন কিছু না বলে, ঠিক আছে, এমন কিছু যদি না বলে তাহলে তুমি ধরে নিবে এটা কি ক্যাশে, ওকে। বা ধারে বলে তো হয়ে গেল, ধারে বলে বুঝে গেলাম মানে ধারে, ধারে বা এমন কিছু না বলে, প্লাস তোমাকে যদি মনির বা কবির এমন কিছু না বলে, তখন তুমি বুঝবা এটা কি ক্যাশে হইছে, হ্যাঁ, নগদ টাকা দিয়ে হইছে, নগদ টাকা দিলাম, পারচেজ করলাম, নগদ টাকা নিলাম, সেল করলাম, রাইট। আর যদি দেখো যে এরকম দিল, নাম মেনশন করছে, বিক্রি করছে ভালো কথা, বাট নাম মেনশন করে দিছে, তখন নাম মেনশন করে মাথায় রাখবে এটা কি, এটা হচ্ছে ধারে হইছে, কি হইছে, এটা ধারে, ওকে। এটা বেশি ইম্পর্টেন্ট, আমরা প্রথম দিকে বেশ ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ভুল করি, বেশিরভাগই ভুল করি এখানে, ওকে। তারপর দেখো জানুয়ারি 9, পণ্য নগদে বিক্রয় 30,000 টাকা, এই যে নগদ টাকা দিলাম, নিলাম, বিক্রি করলাম, হ্যাঁ, নগদে বিক্রি করলাম। তারপর দেখ কবিরের দিকে চেক পাওয়া গেল, ওই যে কবিরকে আমি যে সেল করলাম, হ্যাঁ, পারচেজ করলাম, কবিরকে আমি কি করলাম, এবার চেক কই কবির, ওকে, হয়তো কবির লেখা আছে অন্য কোনো সময় কি করছে, সেল করছি, এখানে না থাকতে পারে, সব নাও থাকতে পারে এখানে। সো কবিরের নিকট হতে চেক পাওয়া গেল, চেক কি করলো, পাওয়া গেল, আমরা কবিরের নিকট থেকে চেক কি করছি, পাওয়া, এই কারণে পাইছি না, অন্য কারণে হয়তো পাইছি, ওকে। কবিরের নিকটে চেক পাইছি, চেক পেলে কি হয়, চেক পেলে ব্যাংকে টাকা বাড়ে, কি হয়, ব্যাংকে টাকা বাড়ে, ওকে ওকে। তারপর হইলো সরকারি কেসে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে যে হয় না, যে আমি যখন স্কুলে ছিলাম, তো লাইফ বয় একবার আসছে, লাইফ বয় যে স্যুপটা আছে, ওরা স্কুলে একবার আসছিল, এসে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কি করলো, একটা লাইফ বয়ে স্যুপ দিয়ে গেল, হ্যাঁ। সো লাইক ওটা কি ছিল, ওটা কি নর্মালি টাকা নেই আমার কাছ থেকে, এটা একটা মার্কেটিং, যে ভাই আমরা লাইফ একটা কোম্পানি আছে, তোমরা জানো বিষয়টা, আমাকে জানাইতে আসছে, হ্যাঁ, এটা তো ওদের একটা, এটা বেশ মার্কেট একটা পলিসি, হ্যাঁ। তো বিনামূল্যে পণ্য বিতরণ করছে, বা এটা অনেক সামাজিক দায়বদ্ধ থেকে করে অনেকে। সো বিজনেস প্রতিষ্ঠান মানে কি, সামাজিক প্রতিষ্ঠান, ওরা সমাজের প্রতি দায়বদ্ধ, এই দায়বদ্ধ থেকেও কিন্তু কি করে, বিনামূল্যে বেশ পণ্য বিতরণ করে। যেমন দেখবা শীতকালে কি করে, শীতকালে অনেকে বস্ত্র দেয়, হ্যাঁ, শীতের কাপড় চোপড় দেয়, তাই না, যারা একটু এফোর্ড করতে পারছে না, হ্যাঁ, এমন মানুষদেরকে কি করে আমরা একটু সাহায্য করি। সো ঠিক তেমনি বিনামূল্যে পণ্য বিতরণ করছে, কত টাকা, 4,000 টাকা। তারপর দেখো 31 তারিখে এসে ব্যাংক করতে সুদ মঞ্জুর, মানে ব্যাংকে ধরো আমি টাকা রাখছিলাম, সো ব্যাংকে টাকা রাখলে কি হয়, এমনি রাখবা না, লাইফে সবকিছু ট্রানজাকশনাল, সবকিছু ট্রানজাকশনাল, তুমি ট্রানজাকশন ছাড়া কিছু হয় না, ওকে। মানে এমনি এমনি তোমার ফ্রিতে কিছু দিবে না এখানে। সো ব্যাংকে তুমি টাকা রাখলা, হ্যাঁ, দিলে তো ওটা তুমি কি বলতে পারো, ওটা তুমি একটা দান করতেছো, তুমি ভালো মানুষ, রাইট। সো দেখতে পাবো যে তুমি যে ব্যাংকে যে সুদটা মঞ্জুর করলো, মানে এটা কি, সুদটা মঞ্জুর করলো মানে হলো তুমি ব্যাংকে টাকা রাখলা, এই টাকা রাখার বিনিময়ে ব্যাংক তোমার কি দিচ্ছে, একটা পার্সেন্ট দিচ্ছে, সুদ দিচ্ছে, যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে 10,000 টাকা রাখলা, তোমাকে 100 টাকা দিলাম, হ্যাঁ, এটা হলো ইনকাম। সো সুদটা দিল আমাকে, ওকে। এটা হলো পুরো আমার এই যে বিজনেসটা করলো রোহান ট্রেডার্স, ওর একটা লাইফ, একটা মান্থ, জানুয়ারি মাসের কি ওর অ্যাক্টিভিটিস, ওকে। এবার আমরা দেখি লেনদেন গুলা, এবার আমাদের কোয়েশ্চেনটা কি আসে, দেখো বোর্ড কোয়েশ্চেন কেমনে কোয়েশ্চেন করছে, বললো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, মানে নিট ক্রয় কত, নিট ক্রয় মানে কি, বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, হ্যাঁ। নিট ক্রয় মানে কি আমরা দেখি, আমি তো ক্রয় মানে বুঝছো, হ্যাঁ, ক্রয় মানে তো বুঝতে পারছো, বাট নিট ক্রয় মানে ক্রয়ের সাথে সম্পৃক্ত যতগুলা কাজ আছে, হ্যাঁ, ক্রয়ের সাথে কি থাকে, সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পর এটা ফেরত দিলাম, আবার কিনলাম, আবার ফেরত দিলাম, বা ক্রয় করতে গিয়ে আমাকে ডিসকাউন্ট দিল, এক কথা ক্রয়ের সাথে সম্পৃক্ত যত কাজ আছে সবগুলা করার পরে ফাইনালি যেই টাকাটা আসে ওটাকে আমরা কি বলি, নেট ক্রয় বলি, রাইট। ওকে, আমি যদি সিম্পলি বলি কি কি থাকে, এটা দেখো একটু, নেট ক্রয় বের করার সূত্রটা আমরা নরমালি দেখো, এটা কোনো স্পেসিফিক ধরাবাঁধা সূত্র না, আমি দেখাইতেছি যে যেটা নরমালি বের করার সময় কাজে লাগে আর কি, হ্যাঁ, ইজি হয়ে আছে তোমার জন্য। ক্রয় থেকে আমরা কি করি, ক্রয় থেকে লেখা না বুঝলে কিন্তু বইলো, হ্যাঁ, ক্রয় থেকে কমেন্ট করো, আমরা এটা আনসার করে দেব। ক্রয় থেকে আমরা কি করব, তারপর ক্রয় টাকা, ক্রয় থেকে আমরা তোমার ক্রয় বাট্টা, যেগুলো বাট্টা থাকে, বাট্টাগুলো আমরা কি করব, আমরা বিয়োগ করব, হ্যাঁ, তারপরে বাট্টাগুলো কি করব, আমরা বিয়োগ করব, তারপর যেগুলো ক্রয় ফেরত থাকে, ওকে, ফেরত, ক্রয় ফেরত, ওগুলো আমরা কি করব, আমরা বিয়োগ করব। তারপরে অলিখিত ক্রয়, মানে যে করে লেখা হয়নি, অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়গুলো যোগ করব,
যে কটা করছি বাট কাউন্ট করতে ক্যালকুলেটর বা লিখতে ভুলে গেছি, আনতে হবে না, আমি তো ক্রয় করছি, আমি ক্রয় বাড়ছে না, তো অবশ্যই লিখতে হবে এটা আমার অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়। ওকে, সো এটা আমরা লিখলাম। তারপর এগুলো সব কাজ করার পরে ফাইনালি এখানে যা আসবে ওটাকে আমরা কি বলি, নিট ক্রয়। কি বলি আমরা, নিট ক্রয় বলি। আই হোপ তোমরা বুঝতে পারছো যে নিট ক্রয় কেমনে বের করি, খুবই ইম্পর্টেন্ট এটা। সেটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা যখন ম্যাথ প্র্যাকটিস করবা ইজি হয়ে যাবে, খুবই সহজ। ওকে, তো আমরা দেখি যে কি হলো এখানের মধ্যে, আমরা আনসারটা দেখি একটু। দেখো প্রথমত আমরা নেট ক্রয় মানে কি বলতে পারি, এই যে আমরা ধারে পণ্যটা ক্রয় করছিলাম তাই না, কত টাকা, 25,000 টাকা। তারপরে নেট ক্রয় হওয়ার কি, পণ্য বিতরণ করছি মানে কি, আমরা ক্রয়কে মাথা, আচ্ছা ভাই ওটা মাথা রেখো, বিনামূল্যে পণ্য বিতরণ সবসময় কি হয়, তোমার ক্রয়কে হ্রাস করে, কমায় ফেলে, রাইট। সো এই জন্য আমরা বিনামূল্যে পণ্য বিতরণটা কি করছি, বিয়োগ করছি, 21,000 টাকা আসছে, বুঝছে। এই 21,000 টাকাকে আমরা নেট ক্রয় বলি। এখন তুমি কোয়েশ্চেন করতে, ভাই ক্রয় বারটা কই, ক্রয় ফেরত কই, এগুলো আপনি আনলেন না কেন? এগুলো আনি নাই কারণ আমার কোয়েশ্চেনের মধ্যে আমার এখানে তা নাই, এখানে তা থাকতো আমরা ফর শিওর আনতাম, তাই না? সো নাই যেহেতু আনতে পারি না, আমি তো কোনো কিছু নিচ থেকে আনতে পারি না, রাইট। ওকে, বাট ম্যাক্সিমাম টাইমস এটাই হয়। ওকে, তারপরটা আমরা কতটা বুঝলাম। তারপরটা দেখো কি বললো, 1, 17, 19, 31 তারিখের লেনদেন সংশ্লিষ্ট তোমার হিসাব খাতগুলো দেখাও, বেশ ইম্পর্টেন্ট। ওকে, কি বললো, হিসাব খাতগুলো দেখাও। এখন তুমি বলতে, ভাই হিসাব খাত মানে কি, এটা আবার কি? এই যে তোমাকে আমি বললাম এই যে চেক পেলো, এটা কই, যেমন দেখো হিসাব খাত মানে হইলো, যেমন দেখো ওকে, কবিরা নাকি চেকটা পেলো, চেকটা কি পেলো, হ্যাঁ, এই যে চেকটা পেলে কি হয়, চেকটা পেলে তোমার এই চেকটাকে আমি নিয়ে বসে থাকবো, তাকে না, আমি চেকটা নিয়ে ব্যাংকে যাব, তাই না? তাহলে ব্যাংক আমার কি, এটা সম্পদ, এটা আমার হিসাব, তাই না? ব্যাংকে টাকাটা বাড়বে, ওই যে হিসাব মানে কি বললাম, হিসাব 5 প্রকার, কয় প্রকার, 5 প্রকার, কয় প্রকার, হিসাব 5 প্রকার। সো এটা ব্যাংকে, এটা সম্পদ, ব্যাংকে আমার সম্পদ। সো চেকটা না বসে থাকবো না, চেকটা কোনো হিসাব করতে পারে না, চেকটা নিয়ে আমি ব্যাংকে যাব, ওই ব্যাংকটা আমার মেইন গোল, তাই না? কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বাড়তেছে। সো তো মেইনলি এইখানে যে কোয়েশ্চেনটা বলছে হিসাবটা দেখাও, মানে এটাই বের করতে বলছে, এই সংশ্লিষ্ট হিসাবটা কি, ব্যাংক। ওই যে টাকাটা কি পাইলাম, টাকাটা আমি পাইলাম, চেকটা পাইলাম, চেকটা কেন পাইলাম, ডেফিনেটলি ওর কাছ থেকে, যে মিস্টার কবিরের কাছে আমি টাকা পাইতাম বলে তো দিচ্ছে, তাই না? এমনি তো ফ্রিতে তো আমাকে টাকা দিবে না, ডেফিনেটলি টাকা পাইতাম, টাকা দিয়ে পাচ্ছে ওর কাছ থেকে, ও আমার কি ছিল, ডেফিনেটলি ও আমার পাওয়াদার ছিল। পাওয়াদার মানে কি, যার থেকে আমি টাকা পাই, তো পাওয়াদার হ্রাস হয়ে গেল না, কমে গেল না, যেহেতু টাকাটা আমাকে পে করে দিয়েছে, ওকে আমি বলতে পারবো ভাই টাকা দে, তাই না? আমি বলি না, বাট বলতে পারবো না। সো আমার পাওয়াদার হ্রাস হয়ে গেল, কমে গেল, সো পাওয়াদারটাও একটা হিসাব। ওকে, ওকে, তো আমরা দেখি তোমার কি বললে, 1, 17, 19, 31। তুমি একটা বিষয় খেয়াল করো, কোয়েশ্চেন টাইপটা দেখো, কোয়েশ্চেন টাইপ কি, সংশ্লিষ্ট হিসাব খাতগুলো দেখাও, এগুলো তুমি একটু ভালো মতো খেয়াল করো, এগুলো তোমাকে বোঝাবো আমরা, এগুলো পারবা, বাট কোয়েশ্চেনটা কি আসে, এই ক্লাসের মেইন পারপাস হলো যে কোয়েশ্চেনটা কি আসে ওটা দেখা, এবং ওই কোয়েশ্চেনে কেমনে সলভ করতে হয় ওটা বোঝা, রাইট। তো নেক্সট কোয়েশ্চেন করছে কি, মেইনলি হিসাব খাতগুলো দেখাও, তুমি যে নোট ডাউন করতে পারো, লিখতে পারো তুমি যে কোয়েশ্চেন টাইপগুলো হিসাব খাতগুলো দেখাও। আমাদের যে কিউএনএ অ্যাপ্লিকেশন আছে, কিউএনএ আমরা সাজেশনের মধ্যে দিয়ে থাকি যে কোয়েশ্চেন কি হয় কি হয় না, তো এটা দেখতে পারো। তো এটা দেখলে তোমার ইজি হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওকে, বা তোমার ইচ্ছা মতো যখন রাইটারের বই পড়তে পারো, আমি কোনো স্পেসিফিক সাজেস্ট করতেছি না পড়ার জন্য, তুমি পড়তে পারো। তারপর দেখো 1 তারিখ, 1 তারিখ বললো, 1 তারিখে হইলো আমার ব্যাংকে জমা ছিল 65,000 টাকা, আমার নগদ টাকা ছিল 70,000 টাকা, আমার 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি। বেশ গুরুত্বপূর্ণ, দেখি আমরা, এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রিভিয়াসলি যে। দেখো আমি কি বললাম, ব্যাংকে জমা দিলাম, আমি বলি কি, যারা হইলো এটা হিসাব কাট করবা তারা জাবাদাটা খেয়াল করো, কি করবো, জাবাদা খেয়াল করো, জাবাদা খেয়াল করলে না ইজি হয়ে যাবে। ওকে, আমার জাবাদাটা দেখি, দেখো ব্যাংকে জমা, রাইট, আমাদের হিসাব কয় প্রকার, 5 প্রকার ছিল, রাইট। তো ব্যাংকে জমা কত টাকা, 65,000 টাকা। তো ব্যাংকে 65 জমা মানে কি, জমা মানে হইলো আমার ব্যাংকে টাকা আছে, রাইট, কি আছে, ব্যাংকে টাকাটা আছে, আমি টাকাটা নিয়ে ব্যবসা শুরু করছি, তাই না? ব্যাংকে টাকা বাড়ছে না একটু করে, ওকে। আর ব্যাংকে টাকা বাড়লে কি হয়, এখন তো ভাই ব্যাংকের টাকা বাড়ছে আপনি কেমনে বললো, এই যে ব্যাংক, আমি ব্যবসা শুরু করতে গিয়ে কি হলো, ব্যাংক আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা হিসাব, আবার ওই হিসাবে আমি টাকা দিছি, ব্যাংকে টাকা বাড়ছে না। ওকে, সো ব্যাংক আমার কি, এটা আমার সম্পদ,
ওই এখন তুমি বল ভাই ব্যাংক আমার সম্পদ কেমনি? এই যে টাকাটা আমি ব্যাংকে রাখলাম 65,000 টাকা, আমার যখনই প্রয়োজন আমি কি ওখানে নিতে পারবো না? পারবো। ওই ব্যাংকে আমাকে একটা সাহস দিচ্ছে না, বেনিফিট দিচ্ছে না, আর যেটা আমাকে বেনিফিট দিয়ে লং টার্ম বা শর্ট টার্মে ওটা আমার সম্পদ। ওকে, সো সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ব্যাংক হিসাবটা কি আমার সম্পদ। সো ব্যাংকে টাকা বললে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট। এখন তুমি একটা বেশি খেয়াল করো, ওয়েট আমি জামাটাকে লিখি একটু, হ্যাঁ এটা আমরা কোয়েশ্চেন বানাতে বোঝাচ্ছি না, তুমি বুঝতে ইজি হয়। সো ব্যাংক হিসাব ডেবিট। এখন তুমি বলতে পারো ভাই ব্যাংক হিসাব ডেবিট করতে হইলো, দেখো ব্যাংক হিসাব ডেবিট এই জন্য কারণটা হইলো ব্যাংকটা তোমার কি সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়, এই জন্য আমরা ডেবিট লিখলাম, রাইট? ওকে, এবার আর কি হয়েছে? এবার আর তোমার নগদ টাকা আসছে, কত টাকা? 70,000 টাকা, তাই না? তুমি নগদ টাকা তোমার কাছে আছে, মানে নগদটা তোমার কি সম্পদ, সম্পদ বাড়ছে, আর সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। ফর দিস রিজন আমরা নগদান হিসাব কি বলতে পারি? নগদান হিসাব ডেবিট। নগদ টাকা হিসাব নগদ হিসাব ডেবিট না, নগদান হিসাব লিখবে তোমরা, নগদান হিসাব। ওকে, কত টাকা ডেবিট। আবার দেখো 40 টাকা ঋণ নিয়ে শুরু করছে। এবার দেখো ঋণ নিলে কি হয়? ঋণ নিলে কি হয়? দেখো ঋণ নিলে প্রথমত হয় আমার টাকা আসছে, ঋণ নিছি মানে টাকা আসছে, ব্যাংকে হইতে পারে, নগদ টাকা হইতে পারে, তাই না? তো ধরলাম ব্যাংকে আসছে, আমি ঋণ যখন নিই বর্তমানে বেশিরভাগ লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। সো ব্যাংকে টাকা বাড়ছে, হ্যাঁ লাইক বিষয়টা একটু ইজি যদি বলি, আমি কারো থেকে আমি ঋণ নিলাম ব্যাংক থেকে, বা কারো থেকে ঋণ নিলাম, ও করলো কি আবার ওই ঋণের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিল, হ্যাঁ। সো ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে কি ব্যাংক হিসাব ডেবিট, রাইট? ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে, কারণ ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংকটা আমাকে সম্পদ, সম্পদ বাড়ছে, ডেবিট। আর ঋণটা নিলাম, আমাকে পে করতে হবে টাকা পরে, যেটা আমি দায় না, সেটা পে করতে হবে, যেটা দিতে হবে এখন দিই নাই, ওটা আমার দায়। সো এই যে ঋণটা আমি এখন দিই নাই বা দিতে হবে, সো এটা আমাকে দায়। সো ঋণ হিসাব কি হবে? ক্রেডিট হবে। কি হিসাব? ঋণ হিসাব। লেখা খারাপ, তোমরা একটু বুঝে নিও। ওকে, আমি তাও একটু লিখে বুঝাই। ওকে, সো ঋণ হিসাব ক্রেডিট, ব্যাংক আগে থেকে লিখলাম। ওকে, এবার কি ঋণ হিসাব লিখি আমরা? ঋণ হিসাব। এবার দেখো এটা তো এখানের মধ্যে কোনো মূলধন নাই। এই যে মূলধন মানে কি? যে তোমাকে বললাম না ওই ওনার সিকিউরিটি, রাইট? ওনার সিকিউরিটি কি কি ছিল? ওকে, সো দেখো এই যে ব্যাংকটা আমি আনলাম, এই যে নগদ টাকাটা আমি আনলাম, হ্যাঁ, বা এই যে এখানে যে ব্যাংকটা আনলাম, এটা এগুলা নিয়ে আমি কি ব্যবসা শুরু করতেছি। আর যেইগুলা যেই আমার উপাদান, যেই বস্তু, যেই টাকা গুলা নিয়ে আমি ব্যবসাটা শুরু করি, ওই সবগুলাকে কি বলা হয়? মূলধন বলা হয়। এই যে ব্যাংক, এই যে নগদান, সবগুলাকে নিয়ে আমি ব্যবসাটা শুরু করতেছি, আর সেই জন্য সবগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো মূলধন হিসাব। কি বলবো? মূলধন হিসাব, কারণ এই সবগুলা নিয়ে ব্যবসা শুরু করতেছি। আর এগুলো যদি না থাকতো আমি কি ব্যবসা শুরু করতে পারতাম? পারতাম না। এগুলো আছে বলে শুরু করতেছি, তাই না? ওকে, সেগুলো মূলধন হিসাব। তো মূলধন হিসাব কি? মূলধন মানে কি? মানে কি সত্য। আমরা কি বলছিলাম আগে? মূলধন হিসাব বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ওকে, এটা বাড়ছে না, মূলধন হিসাব বাড়ছে না, কারণ তোমার মূলধন আসছে, সেটা ক্রেডিট। ওকে, এবার দেখো একটা বিষয় খেয়াল করো। সো তোমাকে বলছে হিসাব, হিসাব খাতগুলো দেখাও, তোমাকে ডেবিট ক্রেডিট কিন্তু বলে নাই। এই কোয়েশ্চেন আনসার হলো এটাই, যে ব্যাংক হিসাব, নগদ হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব, তোমাকে মেইনলি এগুলো দেখাইতে হবে। ও ডেবিটকে দেখাইতে হবে না, ডেবিটকে বোঝার শুরুতে তোমাকে আমি দেখাইছিলাম। ওকে, সো দেখতে পারো এটা ব্যাংক হিসাব, নগদান হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব কেমনে আসছে বুঝছো এবার? কারণ তোমাকে যদি আমি সরাসরি বলে দিতাম বা এটা কেমনে আসছে, তুমি বুঝতে না, কনফিউজ হয়ে পড়তা। সেটা তোমাকে আমি ভেঙে ভেঙে দেখাইছি যে না কেমনে, কেন ব্যাংক, কেন নগদ, কেন ঋণ, কেন মূলধন। ওকে, সো একটা একটা ভেঙে ভেঙে দেখাইলাম। ওকে, সো আই হোপ তুমি বুঝতে পারছো। সবকিছু হিসাব মানে হইলো ওটা, এটা এই ব্যাংকটা, এই নগদটা, এই ঋণটা, কারণ এটা হইছে, এটা আমার মেইন পারপাস। বাট ডেবিট ক্রেডিটটা আমি বলতে পারি, ডেবিট ক্রেডিটে বে করতে বললে আমরা বে করতাম। সো সংশ্লিষ্ট হিসাব কেমনে করতে হয় তোমরা বুঝতে পারছো আশা করি। ওকে, ঠিক তেমনি দেখো কি ছিল, তোমার ছিল 16 তারিখে কবিরের নিকট থেকে চেক পাওয়া গেল 10,000 টাকা। কবিরের নিকটে কি পাইলাম? আমরা চেক পাইলাম, তাই না? তো চেক পাইলে কি হয়? চেকটা পেয়ে আমি ডেফিনেটলি ব্যাংকে যাবো, ব্যাংকে টাকা তুলবো বা ব্যাংকে টাকাটা রাখবো। সো ব্যাংক হিসাবটা কি বাড়তেছে, আমার ব্যাংকে টাকাটা বাড়ছে, সদস্যের ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে, তাই না? এগুলো লিখতে হবে না, জাস্ট বোঝার সুবিধার্থে ব্যাংক হিসাবটা আসছে, কেন ব্যাংক হিসাব বাড়ছে, ব্যাংক আমার সম্পদ, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়, ডেবিট হয়েছে। আবার দেখো কবির আমার কেন আমি লাইক কবির যে আমাকে কি
আচ্ছা আমি এটা আগে থেকে কারেকশন করি, আমি পাওনাদার বলছিলাম, এটা পাওনাদার এখন দেনাদার হবে। ওকে, এটা কারেকশন, সিম্পল কারেকশন। ওকে, সো এটা কবির চেকটা পেলাম, কেন পেলাম? কবিকে এমনি নামে টাকা দিবে? দিবে না কিন্তু। ডেফিনেটলি কবির আমি কবির কাছ থেকে টাকা পেতাম বলেই কবির আমাকে টাকাটা দিচ্ছে, রাইট? ওকে, সো এটা আমরা করতে পারি কি তোমার এই জন্য প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে কি দেখো, প্রাপ্য হিসাব মানে হইলো যার থেকে আমরা টাকা পাই বাট টাকাটা এখনো মানে এখন আমাকে পে করা হয়নি, ওটা হলো প্রাপ্য হিসাব, রাইট? এখন যার থেকে আমি টাকাটা পাচ্ছি ওই আমার প্রাপ্য হিসাব, রাইট? যে কোভিড আগেটা আবার কারেকশন করি, কি বলছে? পাওনাদার, পাওনাদার এটা হবে দেনাদার। প্রাপ্য হিসাব এবং দেনাদার অনেকটা সেম, মানে ওদের কাজটা কিন্তু সেম। ওকে, আরেকটা ডেফিনেশন কি বলছে? যার থেকে আমরা টাকা পাই বাট এখনো কি পাচ্ছি না, আমরা এখনো পাই নাই বাট পাবো, ওকে আমরা কি বলি? প্রাপ্য হিসাব বলি, রাইট? সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে প্রাপ্য হিসাবটা কি। এবং এই যে কোভিড টাকাটা দিল কেন, চেকটা দিল কেন? ফর ওর থেকে টাকা আমি পেতাম, তাই না? সো যখন টাকাটা দিয়ে দিছে আমি কোথাও বলতে পারবো ভাই টাকা দে, বলতে পারবো? পারবো না, কারণ ওখানে পে করে দিছে। সো আমার কি যেটা প্রাপ্য হিসাবটা কমে গেছে, রাইট? কোভিড কমে গেল কিন্তু তো প্রাপ্য হিসাব কেমন? সম্পদ, হ্যাঁ সম্পদ কমে গেল, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। ফর দিস রিজন প্রাপ্য হিসাব পরে আসছে কোভিড। ওকে, আচ্ছা আগেটা কারেকশন করে নিও, এটা পাওনার দেওয়ার হবে। ওকে, একটু ভুল ছিল এটা। ওকে, তারপর দেখো বিনামূল্যে পণ্য বিতরণ কি বলছে এটার মধ্যে? 19 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণ। দেখো বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়? সিম্পলি যদি বলি বিনামূল্যে পণ্য বিতরণটা কি বলে? মার্কেটিং বলছে কাইন্ড অফ বিজ্ঞাপন, ওটা মানে বিজ্ঞাপন করা হয়। আর বিজ্ঞাপনটা কি তোমার এক্সপেন্স, ফর দিস রিজন বিজ্ঞাপনটা এক্সপেন্স বাড়লে গিয়ে ডেবিট হয়, বিজ্ঞাপন হিসাবে ডেবিট, আর এটা আমরা ক্রয়কে হ্রাস করে কাইন্ড অফ, হ্যাঁ। আর ক্রয়টা কি আমার এক্সপেন্স, এক্সপেন্স আপনার কমতেছে, হ্যাঁ কমলে কি হয়? ক্রেডিট হয়। ওকে, তারপর থেকে ব্যাংক থেকে সুদ মঞ্জুর। ব্যাংক থেকে সুদ মঞ্জুর মানে কি? ব্যাংক আমাকে কিন্তু ব্যাংক বলবে না আমরা রিসবি, সো ব্যাংক আমাকে বলবে রিসবি আসো তোমার টাকা নিয়ে যাও, এমন বলবে না কিন্তু। ব্যাংক করবে কি? আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওর ব্যাংকে, ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দিবে, রাইট? সো কি হবে তাইলে? ব্যাংক হিসাব ডিপোজিট করলে কি হয়? ব্যাংকে টাকা বাড়বে, আর ব্যাংক আমার সম্পদ বাড়তেছে, তাহলে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। ওকে, এটা আগে আসছে। আর ব্যাংকে যে সুদটা আমি পাইছি এটা আমার ইনকাম না, আর্ন করে না, যারা সুদের ব্যবসা করে বা সুদ নিয়ে আসে ওটা বলছে ইনকাম। সো এটা কি হবে? ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। ওকে, ওকে, এই জন্য আসছে। সো আই হোপ। আর এখানে দেখো আমরা ডেবিট ক্রেডিট আইনে কিন্তু আমরা সমস্ত হিসাবগুলো আনছি। হিসাব মানে কি? এই যে কাজটা করতেছে, এই যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটার সাথে কোন কোন পক্ষ সম্পৃক্ত, কোন কোন বিষয় সম্পৃক্ত, ব্যাংক সম্পৃক্ত, ব্যাংক সুদ সম্পৃক্ত, এটাকে হলো ব্যাংকের মিলি হিসাব। ওকে, সো আই হোপ তোমরা সমস্ত হিসাব বললে কেমনে করতে হয় তোমরা বুঝতে পারছো, রাইট? ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। দেখো কি বললো, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা মানে আসে মানে এইটা হইলে তোমার মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে এই কোয়েশ্চেন যেখান থেকে এইটাই কোয়েশ্চেন আসবেই, এটা বেশি ইম্পর্টেন্ট। কি বলতো তোমাকে? বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো। লেনদেনের প্রভাব কি বলছে? বিবরণী ছকে মানে এই সবগুলো লেনদেনকে নিয়ে কি করতে হবে? এটা প্রভাব দেখাইতে হবে যে না এইগুলো সব প্রভাব মানে কি? এই কথার মিনিং হইলো, লেনদেনের প্রভাব মিনিং হইলো যে এই লেনদেন সবগুলা তোমার A is equal to L plus OE, হ্যাঁ হিসাব সমীকরণে। একটা বিষয় আমি একটু বুঝাই তোমাদেরকে বলি, মানে বিষয়টা হলো কি বলে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, মানে এই যে লেনদেনগুলো এখানে আছে এগুলোর কি প্রভাব করতে হবে, কোথায় প্রভাব ফেলতে হবে? হিসাব সমীকরণে। ওকে, হিসাব সমীকরণ মানে কি? A is equal to L plus OE, এটা আমরা জানি, এটার উপর প্রভাব দেখাইতে হবে, মানে কোনটার ফলে কোনটা বাড়ছে কোনটা কমছে, যে বললাম ব্যাংক, এগুলো এখন তোমার প্র্যাকটিক্যালি ম্যাথ আকার দেখাইতে হবে, রাইট? এবার দেখ কেমনে করতে পারি আমরা। সিম্পলি কথা হইলো তুমি করবা কি, এটা লিখবা রেহান ট্রেডার্স হিসাব সমীকরণের পথ দেখাবা, হ্যাঁ আমরা বিশ্লেষণ করবো। তোমার কাজ হচ্ছে সিম্পলি প্রথমে ঘর করবা, তারিখে ঘর ঘর করবা। ওকে, তারপরে তোমার দুইটা করবা, একটা ইকুয়াল দিবা, ইকুয়ালি ঘর করবা। তারপরে তোমার করবে কি একটা পার্ট লাগবে সম্পদের জন্য, একটা লাগবে দায় মার্কেটের জন্য, একটা মন্তব্য, হ্যাঁ। এবার তুমি এখানে 3-4টা করে ঘর করবা, তিনটা বা চারটা, এখানে 3টা বা 4টা ঘর তুমি করবা। ওকে, এটা মূলধন ঘর লাগবা সবসময়। ওকে, সো এটা করার পরে এই ঘরগুলো করার পরে এবার আমরা দেখবো যে না কি হইলো না দেখি আমরা এবার। ওকে, মানে ঘরটা তোমরা করবা, ঘরটা করতে পারবো তো তারিখে ঘর করবা, সম্পদে করবা, দায় মার্কেট করবা, মন্তব্য করবা, আর দায়ের ভিতরে 3-4টা ঘর করবা, সম্পদের মধ্যে 3-4টা ঘর করবা। ওকে, এবার আমরা দেখি যে তোমার এটা বললাম ব্যাংক জমা, এটা 65-70-40, এটা দেখো কি ছিলাম ব্যাংক জমা 65,000 টাকা, রাইট?
তাহলে কি হলো বলে ব্যাংক ডেবিট নগদ হিসাব ডেবিট, বললাম না ব্যাংক ডেবিট নগদ ডেবিট, মানে ব্যাংকে আসতেছে। তাহলে কত দেখো, ব্যাংক কত, ব্যাংকে ডেবিট নগদ কত 70,000, এটা হবে এইভাবে, মানে এটা হলো কি একসাথে লেখছে আর কি, যাতে একটু কনফিউজ না হোক, মানে 70,000। ওকে, আমি এটা ভেঙে দেখাই 1,10,000 কেন না সেটাই বলি তোমাকে। হ্যাঁ, তারপর ধরুন ব্যাংকে টাকা লিখলাম আমরা, ডেবিট দিকে লিখলাম, হ্যাঁ সম্পত্তি পাশে লিখলাম, তারপর নগদটা লিখে 70,000 টাকা লিখলাম। তুমি একসাথে করতে পারো, তাহলে ভেঙে ভেঙে করতে পারো, সমস্যা নাই। তারপর কত ঋণ নিয়ে আসি, ঋণ নিলে কি হয় ব্যাংকে বাড়বে টাকা, ক্ষুদ্র ঋণে বাড়বে, মানে সরি ঋণে ঋণে বাড়বে। হ্যাঁ, কি হবে তোমার, এক কথা হলো যে যেই টাকাটা আছে ওই টাকাটা যে দেশে বাড়ে ওই হিসাবে লিখে দিতে হবে। সো ঋণ নিয়ে আসলে কি হয়, 40,000 টাকা ঋণ নিয়ে আসছি তাই না, তো 40,000 টাকা ব্যাংকে বাড়বে আর ঋণে বাড়বে। ওকে, তুমি বোরিং হচ্ছে মনে হয়, তুমি বোরিং হলে তুমি করে তুমি একটা পুশ করো ক্লাসটা, দেন 5 মিনিটস রিল্যাক্স করো দেন দেখো। কারণ হয় কি অনলাইন যখন ক্লাস করে আমরা বেশ বোরিং হয়ে যায় যে স্যার কি পড়া এতক্ষণ ধরে, তো লম্বা ক্লাস কনসেন্ট্রেশন একদম হারাই ফেলি। এমন করো না, আসলে ইম্পর্টেন্ট ক্লাস তোমরা করো কি যে একটা টাইম নিয়ে নিয়ে পড়ো, যে 1 ঘন্টা ক্লাস ফাইন একসাথে করতে হবে না, 20 মিনিট 5 মিনিট রেস্ট, আবার 20 মিনিট 5 মিনিট রেস্ট, এভাবে করে করে তোমরা করতে পারো। এটা বেশ ইফেক্টিভ, আমি করছি পার্সোনালি। কারণ আমিও যখন স্টুডেন্ট ছিলাম না, আমিও আসলে কি করতাম, মানে এত এত কনসেন্ট্রেশন কারো থাকে না, 1 ঘন্টা থাকে না ফর শিওর, তোমার মনোযোগ খারাপ, তাও একটু স্থির হইতে হবে বা করবা। বাট এই আর কি অনলাইনের ক্ষেত্রে হয় কি যে তোমার যে প্রবলেমগুলো হয়, তোমার যে প্রবলেমগুলো আছে সমস্যাগুলো আছে তোমার নিজে থেকে আদায় করে নিতে হবে। ওকে, তো তুমি করবা কি যে না বুঝলে কমেন্টে জানাবা, বা আমাদের গ্রুপ আছে জানাবা, বা পার্সোনালি মেসেজ করবা, ভাই এটা বুঝি না, এটা প্রবলেম এটা বুঝে দেন। ওকে, তোমার এটা তোমার আদায় করে নিতে হবে, কারণ তুমি যে কোর্সটা করতেছো পারচেজ করছো রাইট, আর তোমার টাকা দিয়ে তুমি পড়তেছো, এমন না এটাকে তোমাকে ফ্রি করে দিচ্ছি, তুমি তোমার টাকা পয়সা দিয়ে তুমি কিনতেছো, তুমি পড়তেছো রাইট। সো তোমার অধিকারটা তুমি আদায় করে নিবা। আমি তো বোঝাচ্ছি ফর শিওর, আমি যতটুকু কথা বোঝাচ্ছি, বাট আমার মধ্যে যদি আমার কোনো তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি ফর শিওর কোয়েশ্চেন করবা যে ভাই এটা বুঝতে। ওকে, সো ইটস ইউর রাইট, ক্লেম ইট। ওকে, সো তারপরটা হইলো দেখো নগদ কত 40,000 টাকা তাই না, 40,000 টাকা আবার কি এটা কি বললাম তোমার ব্যাংক ডেবিট। হ্যাঁ, এটা দেখো এটা বেশি খেয়াল করো, ওরা করলো কি যে তোমার এখানে এটা ওরা ঋণটাকে ওরা আমরা ধরলাম একটা ব্যাংকে ধরলাম, আমরা বললাম কি ব্যাংকে টাকা বাড়ছে। হ্যাঁ, ওরা বলছে না এটা নগদে টাকা বাড়ছে, তোমার মতো করতে হবে, এটা কোনো ভুল নাই, কোনো সমস্যা নেই, কোনো ভুল হবে না। আমরা ওদের মধ্যে করি, আমরা এটাকে কি বলি নগদান লিখতে পারি। হ্যাঁ, ব্যাংক না বলে নগদান লিখতে পারি, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, টাকাটা একটা ফ্ল্যাকচুয়েট হবে বাট ম্যাথ ঠিক আছে। ওকে, কোনো ভুল নাই, কারণ একজনে একভাবে কাউন্ট করে, এটা কোনো সমস্যা নেই। তো 40,000 টাকা আমরা নগদ ধরি করি ম্যাথটা দিকে ইজি বোঝার জন্য। সো 40,000 টাকা ধরলাম, নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, 40,000 টাকা। তুমি ব্যাংক ধরলেও তাতে কোনো আপত্তি নেই। ওকে, ওকে, তারপর হলো কি ঋণ 40,000 টাকা লিখলাম। এবার কাজ কি, এবার কাজ হলো তোমার যে এটা কত, এটা যোগ করলে কত হয় এটা লিখে ফেলবা। ওকে, মূলধন এটা ছিল, মূলধন কত টাকা ছিল, মূলধন কেন বের করলে আমরা নগদ এবং ব্যাংক 70 এবং 65 যোগ করে কত হয় তোমার হয় হলো, যেমন এখানে কত ছিল, এখানে মূলধন ছিল, মূলধন কেমনে আসছে এই ব্যাংক এবং এই নগদ এই দুটো ক্যালকুলেট করে মূলধন আসছে, এটা কিন্তু না, এটা না, এটা হয়ে আসছে। সো এটা কত ছিল, এটা হলো তোমার 65 70 কত হয় তোমার, এটা 1 লক্ষ হবে, এটা 35,000 টাকা, এটা লিখলাম আমরা। ওকে, তারপরটা ছিল কি তোমার কবির নিকট থেকে ধারে পণ্য ক্রয়, তাহলে যাবাতে কি ছিল, ধারে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, কি বললাম ক্রয় হিসাব ডেবিট, আর কবির আমার কে, হ্যাঁ কবির থেকে আমি পণ্য ক্রয় করছি তাই না, আমার তো টাকা পাবে, সো পাওনাদার হিসাব কবি কি হবে ক্রেডিট হবে। কি বললাম ক্রয় হিসাব ডেবিট, যেহেতু আমার এক্সপেন্স বাড়ছে, ক্রয়টা খরচ বাড়লে কি ডেবিট হয়, সেটা ক্রয় হিসাব ডেবিট হয়েছে, আর কবিরটা কি পাওনাদার, ও আমরা টাকা পাবে কিন্তু, সো পাওনাদার কবি হিসাব ক্রেডিট হবে। সো আমরা কি বললাম পাওনাদার দিকে লিখলাম কত প্রদেয়, পাওনাদার বলতে পারো প্রদেয় বলতে পারো তোমার মতো। ওকে, 25,000 টাকা বা ক্রয়, তুমি ভাই ক্রয় এখন বল করেন না কেন, আমরা জানতাম না মূলধন মানে কি, এটার মধ্যে কয়েকটা বিষয় ইনক্লুড করা আছে, এটার মধ্যে কি আছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, মানে মাইনাস রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং ক্যাপিটাল। ওকে, তো ক্রয়টা কি আমরা এক্সপেন্স তাই না, সেটা লিখলাম ক্রয়টা আমরা এক্সপেন্স কি এখানের মধ্যে আছে, তো এখানে আসবে এক্সপেন্সটা, বুঝছো, মাথায় রাখবা আমার যতগুলো রেভিনিউ, যতগুলো এক্সপেন্স, যতগুলো ড্রয়িং, যতগুলো ক্যাপিটাল, সবগুলো কিন্তু এই ঘরে আসবে। ওকে, এই ঘরে সব আসবে, সুন্দর না ব্র্যাকেটে লিখলাম। এখন তুমি বল ভাই ব্র্যাকেট দিলেন কেন, ব্র্যাকেট মানে বিয়োগ। হ্যাঁ, ক্রয়টা আমার কি
এক্সপেন্স না, এক্সপেন্সটা আমার বিয়োগ না, কেন লেস করতেছে না, লেস মানে কি বিয়োগ দেখালাম আমরা। ওকে ওকে, আর প্রতিটাতে আমার বাড়ছে পাওয়া লিখলাম, রাইট। তারপর তোমার কি নগদে পণ্য বিক্রি 30,000 টাকা, পণ্য বিক্রি করলে তোমার কি হয়, বিক্রি করলে আমার হয় আমার টাকাটা আসছে, তাই না, নগদে পণ্য বিক্রি করছে, নগদ টাকা আসছে, তো কত 30,000 টাকা, নগদ টাকা বাড়ছে আমার, পণ্য বিক্রি করলে কি বললাম, এটা কিন্তু রেভিনিউ, তাই না, রেভিনিউ বাড়ছে, কত 30,000 টাকা লিখলাম আমরা, সরি 35,000 টাকা লিখলাম। ওকে, কত 30 থেকে 25 ছিল, আমাদের একটু ভুল হয়েছে, কত এটা ছিল তোমার 30,000 টাকা না 35,000 টাকা। আচ্ছা আমরা এটা করে ফেললাম আর কি, সরি সরি এটা আমরা করে ফেললাম, আমরা নামটা করলাম 30,000 টাকা করলাম, কোনো সমস্যা নেই তাতে, আমরা 30,000 টাকা করলাম। ওকে ওকে, এবার দেখো ও কিন্তু ধারে পণ্য বিক্রি করছে, কিন্তু মনিরের কাছে পণ্য বিক্রয়, যেটা মনিরের কাছে বললাম নাম মেনশন করলে তোমার কি হয়, ধারে হয়। ওকে, সো পণ্য বিক্রি করছে, পণ্য বিক্রি হলো কি প্রাপ্য হিসাব, এটা সম্পদ, মনিরতে টাকাটা পাই নাই, টাকাটা পাবে, যেটা পাই নাই পাবে, ওটা আমাকে প্রাপ্য হিসাব। ওকে, সো এর জন্য 35,000 টাকা লিখলাম। আর যে 35,000 টাকা আমার কি, এটা আমার কিন্তু আমার ইনকাম, রেভিনিউ, রেভিনিউ কি আমার পারবে, সো ফর দিস এটা আসছে। ওকে, এটা প্যাকেট না কিন্তু, এটা ধারে আর এটা হলো কি নগদে। ওকে, দুটো কিন্তু বিক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। দেখো ঠিক আসলে বিষয়টা হলো জাবেদাটা, তুমি যদি জাবেদাটা বুঝতে পারো ভালো মতো, জাবেদাটা পারলেই তুমি ঠিক বুঝতে পারতেছো যে না কোনটা সম্পদ কোনটা এখানে বুঝতে পারবা, জাবেদা তোমার বুঝতে হবে, রাইট। ওকে, সো 4,000 টাকা, রাইট। আমরা দেখি পরেরটা দেখি, ব্যাংক কর্তৃক সুদ, এটা তো ইম্পর্টেন্ট। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, দেখো ব্যাংক কর্তৃক যদি তুমি যখন সুদটা মঞ্জুর করলে, হ্যাঁ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে কি হয়, ব্যাংক কর্তৃক যখন আমরা সুদ মঞ্জুর করতেছি তখন আমরা আমাদের কি হচ্ছে তোমার যে ইনকামটা হচ্ছে, রেভিনিউ হচ্ছে, আর রেভিনিউ হলে কি হয়, যোগ হয়, এই জন্য আমরা ডিভাইডটাকে কি বললাম, রেভিনিউতে আনলাম, রাইট। আবার যে ব্যাংক থেকে সুদটা আমার মঞ্জুর করলো, তাই না, তাহলে কি হয়ে গেল, ব্যাংকে টাকা বাড়ছে না, ব্যাংকটা আমার সম্পদ না, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি হয়, লিখলাম 2,000 টাকা। ওকে, এভাবে তুমি মোটামুটি পুরোটা করতে পারো, পুরোটা করে এবার যোগটা লিখবে, এখানে এগুলো লিখবা, এগুলো লিখবা, সব যোগ করবা, হ্যাঁ এটা হলো এটা যোগ বিয়োগ সব করাবো, এটা আসবে, তো সবগুলো যোগ করে দিয়ে সবগুলো কি করবা, সবগুলো যোগ করে এখানে লিখবা, এগুলো সব যোগ করে এখানে লিখবা, ফাইনালি এটা এটা শুনি, এটা হলো তোমার এ, এটার সঙ্গে তুমি যদি এটা হলো এল প্লাস ওই, এটা যদি তোমার ইকুয়াল হয় তাহলে ম্যাথ ঠিক আছে, আর যদি ইকুয়াল না হয় তাহলে ম্যাথটা ভুল আছে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো ম্যাথটা মোটামুটি কেমনে লেনদেনের প্রোডাক্ট করতে হয়। সো ওকে, সো এটা হলো একটা টাইপ, যে টাইপটা আমরা শিখছি মেইনলি ম্যাথ, এই তিন টাইপসের যে ম্যাথ দেখাইলাম এই টাইপস থেকে কিন্তু ম্যাথ তুমি একটা কমন পাবাই, মানে সি নাম্বারটা তুমি কমন পাবা ফর শিওর থাকো। ওকে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আসে। তারপর আমরা এই ম্যাথ থেকে শুধুমাত্র পড়াটা শিখলাম না, এখন এটা আমরা শিখলাম এই মুহূর্তে, তোমরা বাসায় প্র্যাকটিস করে ম্যাথটা দেখাবো। 2023 কোয়েশ্চেন দেখছো, 23 এটা অলরেডি আসছে, দেখছো এখন করলাম লেনদেনের পর সবসময় করে প্রব দেখাও। ওকে, এবার আমরা দেখি তোমার যে মালিকানা সত্ত্বের পরিমাণ, দেখি মালিকানা সত্ত্ব তোমরা কেমনে বের করবা। ওকে, দেখো এখন অনেকের কোয়েশ্চেন আছে, ভাই মালিকানা সত্ত্ব কেমনে বের করতে হয়, এটা কার ম্যাথ, এটা হইলো মিস্টার রহমানের ম্যাথ, বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে দিল, এখান থেকে আমাকে বললো কি করা, ভাই এখান থেকে তুমি মালিকানা সত্ত্ব বের করে দাও। মালিকানা সত্ত্ব কেমনে বের করতে হয়, খুব ইজি, একদম ইজি। আমরা দেখি মালিকানা সত্ত্ব বের করার সূত্র কি, সূত্র হইল মালিকানা সত্ত্ব মানে ওই, এই কেমনে বের করে, সি, সি এর সঙ্গে কি করতে হবে, প্লাস করতে হবে, কি প্লাস করতে হবে, আর রেভিনিউ, আমরা ধরি রেভিনিউ মাইনাস কি এক্সপেন্স, এক্সপেন্স বি করতে হবে, মাইনাস ড্রয়িং বি করতে হবে, করে যা আসবে তাই আমার কি, তাই আমার ওই। ওকে, এটাই आंसर। সো আমরা দেখি যে আমরা ম্যাথটা দেখি, আমার সি কত মানে ক্যাপিটাল, মাথায় রেখো ঋণ কিন্তু ক্যাপিটাল না, ঋণ আমার কখনোই ক্যাপিটাল না। ওকে, সো ঋণটা কিন্তু তুমি ক্যাপিটাল হিসেবে কাউন্ট করবে না, ঋণের টাকাটা। ওকে, তাহলে আমার ক্যাপিটাল কত টাকা, ব্যাংক জমা, এটা আমার ক্যাপিটাল, এটা নিয়ে ব্যবসা করছি, নগদ টাকা, এটা আমার ক্যাপিটাল, ব্যবসা করছি, প্রদেয় হিসাব, এটা কিন্তু ক্যাপিটাল না, কারণ এটা আমার ঋণ, দায়ী, এটা পরিশোধ করতে হবে, এটা মালিকের সত্ত্ব না, কিন্তু মালিকের কিছুই না এখানে সাথে, মালিকের সত্ত্ব মানে কি, সি আর ই ডি। ওকে, তারপর দেখো আশাপত্র, দেখো তারপর আশাপত্র, এটা আমার সম্পদ, যা নিয়ে একটা বিষয় হলো মালিক, মূলধন মানে কি, মূলধন মানে যা নিয়ে, সি, সি মানে কি, এটা মানে হইলো তোমার যা নিয়েই একটা আর মালিক ওনার ওই বিজনেস শুরু করতেছে, সবগুলো হলো কি, কি তোমার মূলধন, সি ক্যাপিটাল, বাট এক্সেপ্ট দায় ছাড়া,
লাইবিলিটিস ছাড়া। ওকে, লাইবিলিটিস গুলো কখনো মূলধনের মধ্যে ইনক্লুড না। ওকে, তারপর দেখো আমি সবগুলো কি যোগ করি, এই যে 20,000 টাকা, 30,000 টাকা, 15,000 করলে কত হয়, আমরা ম্যাথটা এখানেই করি। ওকে, কত হয় তোমার 20, 30, 35 যোগ করলে কত হয় 50, 60, 65, তাই না? ওকে, জাস্ট আ মিনিট। সো আমরা দেখতে পারি যে তোমার 65,000 টাকা। ওকে, সো এবার দেখো তুমি, তারপর কি বললো রেভিনিউ, আমরা দেখতে পাবো রেভিনিউ আমাদের ক্যাপিটাল পেয়ে গেলাম, তারপর দেখো রেভিনিউ, এক্সপেন্স আর ড্রয়িং। দেখো এবার রেভিনিউ কোথায়, রেভিনিউ কই আছে এখানের মধ্যে, এখানে তোমার রেভিনিউ বলতে যদি আমি বলি ঋণ নিল, এটা তোমার দায়, এটা তোমার কি হইতো রেভিনিউ না, এক্সপেন্স না, ড্রয়িংও না। নগদ টাকা ক্রয় করছি, যন্ত্রপাতি ক্রয়, নট ক্রয়। ক্রয় আর যন্ত্রপাতি ভিন্ন। আমি যদি ক্রয় করি আমার একটা সামান্য কিছু টাকা আমার কি এক্সপেন্স হচ্ছে, যেমন ধরো আমি এই যে কলমটা কিনলাম ধরলাম, তাহলে আমরা এক্সপেন্স, বাট এটা বললো না, এটা তো বেশ যদি এক্সাম্পল হচ্ছে। সাপোজ ধরো আমি তোমাকে যদি বলি এই যে প্রতিষ্ঠানে আমরা ক্লাস দিচ্ছি, সাপোজ ধরো এখানে কি আছে, আমি খাবারের কিছু কস্ট করলাম, ওটা আমার এক্সপেন্স, কারণ ওটা আমার চলে গেছে, ওটা আসবে না, ওটা আমার ফিউচারে কোনো বেনিফিট দিচ্ছে না। যেই ক্রয়টা, যে এক্সপেন্সটা আমার ফিউচারে কোনো বেনিফিট দিবে না, ওটা আমার এক্সপেন্স। আর যেই এক্সপেন্সটা আমার ফিউচারে বেনিফিট দিবে, ওটা আমার অ্যাসেট। খেয়াল করে কিন্তু, যেই টাকাটা আমি কি করলাম খরচ করলে আমার ফিউচারে বেনিফিট পাবো আমি, ওটা আমার এক্সপেন্স কিন্তু। হ্যাঁ, সো বেনিফিট পাবো না, ওটা আমার এক্সপেন্স। আর যেটা বেনিফিট পাবো ওটা আমার অ্যাসেট। যন্ত্রপাতি ক্রয় করলে কি হচ্ছে, থাকবে এখানে, রাইট? এই যখন থাকবে, থাকার পরে কি হবে, যে বোর্ডটা, রাইট, এই বোর্ডটা এখানে ক্রয় করলে কি হয়, থাকবে, এখানে আমি ক্লাস নিতে পারবো, সেটা আমার অ্যাসেট, এটা আমার ফিউচার বেনিফিট দিচ্ছে, সো এটা আমার অ্যাসেট হবে, এটা কিন্তু আমার এক্সপেন্স না। সো আমার লাগবে কি, আমার লাগবে এক্সপেন্স, ড্রয়িং, রেভিনিউ, অ্যাসেট না। সো এটা এখানে আসবে না। ওকে, পণ্য বিক্রয় 20,000 টাকা, নগদে পাইলাম না পাইলাম পরে বিষয়, বিক্রি করছি 20,000 টাকা, বিক্রি করলে কি হয়, রেভিনিউ হয়। রেভিনিউ কি যোগ, তাহলে আমি যোগ করলাম কত 20,000 টাকা। ওকে, তারপর দেখো বেতন প্রদান, বেতন করলে কি এক্সপেন্স হয়, টাকা চলে গেল না, এক্সপেন্স কি আসবে, তো কত টাকা বেতন হলো তোমার 6,000 টাকা, মাইনাস 6,000 টাকা। ওকে, তারপর তোমার পণ্য, নগদে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে কি হয়, পণ্য ক্রয় করলে তোমার কি হচ্ছে, আমার পণ্য এক্সপেন্স হচ্ছে, তাই না? কত 4,000 টাকা, কত 4 মাইনাস 4। তারপর 10% বিনিয়োগ সুদ করা হলো 20,000 টাকা, 10% বিনিয়োগ 20,000 টাকা, 20,000 টাকা কত 10% সুদ আমি পাবো, এখন পাই পরে পাবো তো, ইনকাম তো, রেভিনিউ তো। আর 20,000 টাকা 20% করে টাকা হয়, 10% করে টাকা হয় 2,000 টাকা, তাই না? সো 2,000 টাকা বিনিয়োগের সুদটা আসবে। ওকে, এটা যোগ, এটা রেভিনিউ। সো সবগুলো করার পরে এই 65,000 টাকা, 20,000 টাকা, তার থেকে 6,000 টাকা, 4,000 টাকা মাইনাস করে এবং 2,000 টাকা যোগ করে ফাইনালি যা আসবে তাই আমার কি, তাই আমার মার্কেটের সত্য। আমি দেখি একটু একটা, এই দেখো। ওকে, দেখছো বিক্রয় করলাম না আমরা, এখন সবগুলো করার পরে, সব কাজগুলো করার পরে ফাইনালি, এই অনেক কঠিন ভাবে দিয়েছে, এত কপেস করা লাগবে না, খুব ইজি, এখানে দিল অলরেডি। ওকে, সো ফাইনালি যা আমার আসবে ওটা আমার কি 61 টাকা আসবে, এটাই আমার ফাইনালি আমার রেভিনিউ, এই মালিকানা সত্য। ওকে, এটা আমার মালিকানা সত্য। সো আই হোপ তোমরা বুঝতে পারছো ম্যাথটা। সো তোমাকে যদি কি কোয়েশ্চেন করে ভাই মালিকের সত্য কেমনে বের করবো, তুমি কি বলবো ভাই, খুব ইজি। আবার বলতেছি কি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা করবা, এটা করে যে আনসারটা আসবে ওটা তোমার মালিকানা সত্য। ও মানে কি, ও মানে হলো ওনার্স, আর ই মানে হলো কি ইকুইটি। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো, দিস ইজ দ্য মেইন ক্লাস। সো ঠিক তেমনি ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমরা দেখি, এখানে ঠিক কি তোমার প্রভাব যা করলাম, এই ম্যাথটা খুবই সিম্পল, মানে এখানে ম্যাথ আছে কম, টাইপ কম, এটা বারবার ধরে আসে। সো এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরটা কি বলতেছে, তোমার জানুয়ারি 12 তারিখে পর্যন্ত লেনদেনের সময় জড়িত এবং কি তাদের স্বাভাবিক ব্যয় উল্লেখ করো। ওকে, জড়িত এখান থেকে 1 থেকে 12 পর্যন্ত কি জড়িত হিসাব যেগুলো, হয়তো বেকার হিসাব কোনটা কোনটা, ওটা জ্যার, খুবই সহজ। এটা কিন্তু আবার কি তোমার ওই যে জ্যার মানে হইলো, এটা আমরা করলাম না নগদান হিসাব, আমরা যেটা বুঝছি কেমনে বের করতে হয়, আমরা ক্লাসে আমরা কি করলাম, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ওই ডেবিট ক্রেডিটটাকে আমরা কি বলি,
জেড। যখন তোমাকে স্বাভাবিক জেডটাও বের করতে বলবে, কোয়েশ্চেন বলে দিবে বা জেডটাও দেখাও, তখন তুমি জেডটাও দেখাবা। আর যদি বল না শুধু হিসাবটা দেখাও, তুমি এগুলো করে দিবা। তো সিম্পলি আমি যদি একটা দেখি ব্যাংক হিসাব খোলা হলো 30,000 টাকা, হ্যাঁ একটা ব্যাংক হিসাব খুললাম, 30,000 টাকা ব্যাংকে ডিপোজিট করলাম, তাহলে কি হয় ব্যাংকে টাকা আসছে, তাই না? ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে, ব্যাংকের সম্পদ সবার বাড়ছে, এরকম বাড়লে কি হয় ডেবিট হয়, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। আবার ব্যাংকে টাকাটা আমি ডেবিট করলাম, ডিপোজিট করলাম, তো কি হলো নগদ টাকা চলে গেল না, নগদ হিসাব ক্রেডিট, কারণ নগদ আমার সম্পদ, সম্পদ আবার কমে গেল, নগদ হিসাব ক্রেডিট হয়েছে কত টাকা। ওকে ওয়েট একটা বিষয়, ওয়েট আমরা একটু দেখি পোর্শনটা, কোশ্চেন না দেখে পাওয়া হচ্ছে না। ব্যাংক হিসাব খোলা হলো 30,000 টাকা, ওকে ওকে সো ওকে, তো আমার নগদ টাকা চলে গেল না, নগদ টাকা চলে গেলে কি হয়, নগদ টাকা চলে গেলে আমার আর সম্পদ কমে যাচ্ছে, আর সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট হয়, এটা হবে ক্রেডিট। এটা ভুল হয়েছে, হয়তো টাইপিং মিস্টেক, এটা কি হবে, এটা হবে তোমার ক্রেডিট। ওকে সো আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম এই যে ডেবিট ক্রেডিট এটা হলো তোমার জ্যাব, আর এটা হিসাব। সো এইভাবেই তুমি মিলি ম্যাথটা করবা। আমরা তো দেখাইছি যে না কেমনে করতে হয়, কেমনে করতে হয়, টাইপিংটা আমরা বুঝছি এবং ম্যাথটা কেমনে করতে হয়। মেইনলি এটা এই চ্যাপ্টারটা আরো ইজি হবে আমি যখন চ্যাপ্টার সেকেন্ডে জাভাদা করবা। তোমরা অনেক কনফিউজ হচ্ছ যে না ভাই এখানে জাভাদা এটা প্যারা হইতে পারো, যে জাভাদার যেটা বিষয় আছে আমরা যখন চ্যাপ্টার 2 পড়বো ওখানে জাবেদা খতিয়ান, হ্যাঁ নবদান বেশ লম্বা ক্লাস হবে, হ্যাঁ ওই তুমি বুঝো ওখানে আমরা জাভাদা খারাপ ভালো ভালোমতো ডেসক্রাইব করবো, হ্যাঁ ডিসকাশন করবো। সো আই হোপ ওখানে তুমি জাভাদা ভালোমতো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ওকে সো এই ক্লাসটা মেইনলি আমরা বেশ কিছু নিয়ে আলোচনা করছি, বেস্ট কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করছি, কোনটা আমরা রাস্তাও দেখছি। আর এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আর এটা বোর্ড কোয়েশ্চেন আমি দেখাই, এটা তো দেখছোই কেমনে করতে হয় বুঝতে পারছো, কিন্তু ফাইনালি এই টাকাটা এবং এই টাকাটা মিললে আনসার, নাইলে নাইলে কি হবে, নাইলে তোমার ভুল হয়ে যাবে, আর মিললে তোমার এটা কারেক্ট। ওকে সো মেইনলি তুমি যদি আবার সেম কোয়েশ্চেন, আচ্ছা তোমাকে সব সময় এটা না বলতে পারে, এটা না লেনদেনের এটা না বলে তোমাকে বলতে পারে টেবুলার সামারি, কি বলতে পারে টেবুলার সামারি বলতে পারে, এটা মাথায় রাখবে। টেবুলার সামারি বললেও কিন্তু সেম ম্যাথ হবে, ডিফারেন্ট কিছু হবে না। ওকে সো নেক্সট যে ম্যাথগুলো আছে ওগুলো ঠিক কিভাবে একই এই অধ্যায়ে। এবার আমরা ম্যাথ তো বুঝলাম যে ম্যাথ কি হয় কি হয় না, ম্যাথ নিয়ে এটা ভালো আইডিয়া হলো, বেশ কিছু ম্যাথ করলাম, বোর্ডে ম্যাথ করলাম। আমরা কোন কোন এখানে মেয়ে 2 থেকে 3 টাইপ আছে, যে টাইপগুলো কোশ্চেন আসে, এই 3 টাইপ তখন তো করলে এই অধ্যায় তোমার একদম ভালো মতো কমপ্লিট। ওকে সো এবার আমরা কি করি, তোমার এই অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আর ইনফরমেশন দেখি যেগুলো আমাকে এসএসসি অ্যাডমিশনে এমসিকিউ তে অনেক হেল্প করবে। ওকে আমরা কি বললাম ব্যবসায়ের ভাষা, হিসাব বিজ্ঞান কি ব্যবসায়ের ভাষা হবে। হ্যাঁ আরেকটা বিষয় হলো যে ভাই আর্থিক হিসাব দেখো আরেকটা বিষয় তুমি এটা খেয়াল করো, হিসাব বিজ্ঞান এটা কি ব্যবহারিক শাস্ত্র, এটা খেয়াল করো। যেগুলো যে মার্ক সবগুলো লাগবে না, যেগুলো যে মার্ক করতেছে ওগুলো দেখো, ওগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আমরা আবার একটা রিভিশন দিচ্ছি আর কি, যা শিখছি। দেখো আধুনিক হিসাব বিজ্ঞান কোন উৎপত্তি, ইতালিতে উৎপত্তি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তারপর দেখো লুকা পেসুলি কে ছিল, উনি ছিলেন ইতালি একজন গণিতবিদ এবং ধর্মযাজক। আর ওনার বই কি ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা। এটাকে কি করছে এখানে মনে দুই তরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, সব জেনের উপর আজকে হিসাব বিজ্ঞান এখানে এসেছে। সো এটা যেটার এই বইটা থেকে মেইনলি এগুলোর উৎপত্তি, এটা খেয়াল করো। হ্যাঁ তারপরটা হইলো দুই তরফা দাখিলা পদ্ধতি যা বললাম, এটা কখন এই বইটা কখন লেখা হয়েছিল বা এই উৎপত্তি কখন আসছিল, এটা আসে 1494 সালে। ওকে এবং হিসাব বিজ্ঞান যে বললাম, হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কি, উদ্দেশ্য কি, প্রথমে ক্লাসের শুরুতে বলছি কি বললাম যে যারা যারা এই যে বিজনেস নিয়ে যাদের এনথুসিয়াস্টিক, যারা যারা এই তথ্য যাদের কাজে লাগবে, যে দগুলো কাজে লাগবে, ওই দগুলোকে তুই সরবরাহ করা, ইন্টারনাল এক্সটার্নাল সরবরাহ করা গুলো কি মেন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। ওকে তথ্যগুলো যা যখন কাজ করলাম ওই তথ্যগুলোকে তোমার কি অভ্যন্তরীণ বাহ্যিক পক্ষগুলো সরবরাহ করাটা কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। ওকে তারপরে কি প্রধান উদ্দেশ্য, আর হলো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি ব্যবসায়ী আর্থিক ফলাফল নির্ণয় এবং সময়ের আর্থিক অবস্থা প্রকাশ, ওইটাই জানানো। সো মেইনলি এগুলো ইম্পর্টেন্ট, স্ক্রিনশট রাখতে পারে, স্ক্রিনশট রাখলে বেশ ইজি হয়ে যাবে তোমার জন্য। সো এখানে এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট যে দুভাবে ভাগ করা যায়, একটা হলো কি অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। ওকে অভ্যন্তরীণ কারা আর বাহ্যিক কারা, এখানে তুমি পেয়ে যাবে মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ, আর তোমার পাওনাদার বিনিয়োগকারী কর্মচারীরা কি বাহ্যিক, তুমি পেয়ে যাবে। ওকে সো এগুলো এখানে তেমন ইম্পর্টেন্ট নাই, যে সমীকরণটা ইম্পর্টেন্ট, সম্পদ দায় এটা ইম্পর্টেন্ট, সমীকরণটা কি A is equal to L plus OE। ওকে চালান কি, চালান হলো এটা, চালান নিয়ে সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা হবে। আমরা মাথা রাখতে পারো যে চালান হলো মাল ক্রয় বিক্রয়টি প্রমাণাবলী। এই যে ক্রয় করলাম বিক্রি করলাম, এটা দলিল থাকা দরকার, প্রমাণ থাকা দরকার, আমি ক্রয় করছি এটা প্রুফ কি, এটাকে বলা হয় চালান। যে কাগজটা প্রোভাইড করে চালান। ওকে সো ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এগুলো দেখতে পারো।
সো এখানে আর তেমন কিছু নেই, দেখার মতো এখানে কিছুই নেই। ওকে ওকে, সো এইটা হইলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আরেকটা বিষয় করে, হিসাব বিজ্ঞান সবসময় আত্মিক লেনদেন, আত্মিক যে বিষয়গুলো আছে ওই নিয়ে কাজ করে, অনাত্মিক কোনো কিছু নিয়ে কাজ করে না। যেমন ধরো আমি বললাম যে আমি আমার বিশেষ প্রতিষ্ঠান, তো আমি কি করি, আমি বললাম যে হ্যাঁ তোমাকে কালকে নিয়োগ দেওয়া হবে, আমি একটা ওকে একটা অ্যাজাম্পশন দিছি বা একটা আইডিয়া দিছি, ওকে নিতে পারি আমরা, হ্যাঁ এটা শিওর না, কিন্তু এখানের মধ্যে কোনো অর্থের লেনদেন হয়নি, তাহলে এটা হিসাব বিজ্ঞান আসবে না। হিসাব বিজ্ঞানে যতগুলো কাজ আমরা করছি সবসময় আর্থিক যে লেনদেনগুলো হয়, অর্থের যে কাজটা হয়, ওই অর্থের আর্থিক লেনদেনগুলো এখানে আসবে। ওকে, সো আশা করি তোমরা ক্লাসটা ভালো মতো বুঝতে পারছো। আমরা এখানে প্রায় বেশ কিছু বেসিক কথাবার্তা আলোচনা করছি, ম্যাথ দেখছি, আসলে আমরা দেখছি যে না কোন কোন ম্যাথ আসতে পারে। বিশেষ করে তুমি যে ম্যাথটা দেখাইছি না, ওই টাইপগুলো প্র্যাকটিস করলে তোমার একদম কমপ্লিট সবকিছু। সো আমরা মেইনলি ম্যাথ দেখছি, ম্যাথ প্র্যাকটিস করছি, এবং আমরা এমসিকিউ দেখছি, এমসিকিউ থেকে কেমন করে এমসিকিউ আসতে পারে অধ্যায় থেকে। সো এই ক্লাসটা ওভারঅল তোমাকে এইচএসসি অ্যাডমিশনে বেশ হেল্প করবে। সো আই হোপ তোমরা ক্লাসটা ভালো করে করেছো, আর নোট ডাউন করবে আশা করি, আর যেখানে কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবা। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম উইথ ইউর পেশেন্স। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।